কিশোরী থমকালো, চমকালো, কিছু মুহূর্তের জন্য কান্না করতে ভুলে গেল। স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে বিস্ময়ের তীরতায় জড়বৎ বনে চুপটি করে রইল। দীপ্তের বলা প্রত্যেকটি শব্দ কানে বাজছে। তার চোখ ঠিক হবে, আজ চোখের ডাক্তারের কাছে যাবে। এগুলো কি সত্যি? টানা 2 বছর পর আবারও সে দেখতে পাবে। দীপ্ত নিজের একটা চোখ তাকে দিতে চাইছে। খুব অদ্ভুত শোনালো দৃষ্টির কানে। হৃৎপিণ্ড দ্রুত উঠানামা করছে। দীপ্তের হাত দুটো আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, সত্যি আমি দেখতে পাবো? আমার চোখ ভালো হয়ে যাবে? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, দৃষ্টি। মনে আছে ওইদিন তোমায় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম? তখনই তোমাকে মেডিসিন স্পেশালিস্টের সাথে চক্ষু বিশেষজ্ঞের কাছেও নিয়ে গেছিলাম। উনি আজকের ডেট দিয়েছেন। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি খুব খুশি, কিন্তু প্রকাশ করতে পারছে না। দীপ্ত হাত বাড়িয়ে চোখের পানিটুকু মুছে দিল। ঠান্ডায় মাথায় সুষম স্বরে হুমকি দিল, আর যেন কখনো কাঁদতে না দেখি, তাহলে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম। উদ্ধৃতি চিহ্ন। ধীর হিমশীতল গলায় হুমকি শুনে ঘাবড়ে গেল দৃষ্টি। সাথে লজ্জা পেল খুব। জবাবে আলতো হাতে মাথা চুলকে মুচকি হেসে বলল, কিন্তু আমি আপনার চোখ চাই না। কেন চাই না, কি জন্য চাই না আমি বলে বোঝাতে পারবো না। আপনি এমনি চেষ্টা করুন, নতুন চোখ স্থাপন করা যায় কিনা। চাচি তো বলেছিল আর কখনো নাকি চোখ স্থাপন করা যাবে না। সারা জীবন অন্ধত্ব নিয়েই বাঁচতে হবে। উদ্ধৃতি চিহ্ন। চাচির কথা আমার বিশ্বাস হয় না, দৃষ্টি। যে যা ইচ্ছে বলুক, তুমি কারো কথা শুনবে না। নিজের যেটা ঠিক মনে হবে সেটাই করবে। কাউকে ভয় পাবার প্রয়োজন নেই, এমনকি আমাকেও না। উদ্ধৃতি চিহ্ন। ডট। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন দুপুর 12টা। দীপ্ত দৃষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, প্রায় ঘন্টা 2 হতে চলল। প্রণয় আর ইফা গাড়িতেই অপেক্ষা করছে। রাস্তায় যানবাহনের কোলাহল যেন ইফার চিন্তাকে আরো গুলিয়ে দিচ্ছে। মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে সে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে। সবার সামনে শান্ত, শক্ত, কঠোর দেখালেও ভেতরে ভেতরে পড়ছে। প্রতিটি রাত জানে মানুষ হারানোর বেদনা তাকে কতটা পীড়া দেয়। পাশে বসে থাকা প্রণয় এক পল ইফাকে দেখে নিয়ে মিউজিক অন করল। ইফা বিরক্ত হয়ে বলল, প্লিজ, বন্ধ করুন। প্রণয় কিছুটা অবাক, কেন? গানটা তো সুন্দর। ইফা চোখ মেলে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ঘোড়ার ডিম সুন্দর। মাথা যন্ত্রণা হচ্ছে আমার। প্রণয় গান বন্ধ করে বলল, ঘোড়ার ডিম কখনো দেখেছেন? দেখতে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই এক ডিম বাজি সবাই মিলে খেতে পারবো, তাই না? উদ্ধৃতি চিহ্ন। ইফা ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে মেকি হেসে বলল, হ্যাঁ, নিশ্চয়ই। এক ডিম বাজি দিয়ে আপনার বিয়ের পুরো অনুষ্ঠান কভার করা যাবে। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে প্রণয় ঠোঁট গোল করে হতাশাভরা একটা শ্বাস ফেলল। তারপর উদাস গলায় বলল, আহারে, আমার পাগলিটা। পাগলিটাকে কত বছর হলো দেখি না। ইফার কপালে ভাঁজ পড়ে গেল। প্রণয় বিবাহিত, কিন্তু তাদের বাড়িতে তো এমন কিছু শোনেনি সে। ভেতরে কি কোনো লুকোনো গল্প আছে? সে কৌতূহল চেপে রাখতে না পেরে প্রশ্ন করল, কত বছর ধরে দেখেন না? আপনার ওয়াইফ কি কারণে চলে গেছে? 23 বছর। 23 বছর ধরে দেখি না তাকে। পাগলিটাকে ছাড়া এক একটা দিন আমার কাছে 1440 মিনিটের মতো মনে হয়। আর কত বাপের বাড়িতে থাকবে? তার কিউট জামাইটাকে কি একবারও মনে পড়ে না ওর? দেখেছেন পাগলিটা কত পাষাণী হয়ে গেছে? আবারও শব্দ করে শ্বাস ফেলল। ইফা হতবাক, হতবুদ্ধি। সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলায় প্রথমে ভেবেছিল সত্যি বলছে। কিন্তু না, এতক্ষণ দুষ্টুমি করছিল। আপনি পারেনও বটে। মেয়েটা বাপের বাড়ি আছে, সেখানেই ভালো আছে। আপনার কাছে এলে পাগল হতে বেশি সময় লাগবে না। উদ্ধৃতি চিহ্ন। ইফা, বর্গীয় শব্দ করতেই প্রণয় খিলখিল করে হেসে উঠল। এরই মধ্যে দৃষ্টি আর দীপ্ত চলে এসেছে। দীপ্ত কালো মার্সিডিজ তার দিকে যেতে যেতে বলল, ফলো কর। উদ্ধৃতি চিহ্ন। কেন? কোথায় যাবি? উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত কিছু না বলেই দৃষ্টিকে নিয়ে গাড়িতে উঠে পড়েছে। দীপ্ত স্টার্ট দিতেই প্রণয়ও স্টার্ট দিল। দৃষ্টির সাথে ইফা কথা বলতে চেয়েছিল কিন্তু দীপ্ত 1 মিনিটও দাঁড়ায়নি, তাই আর বলা হলো না। দীপ্তের পাশের সিটে জড়সড় হয়ে বসেছে দৃষ্টি। আকস্মিক দীপ্ত কণ্ঠ খাদে নামিয়ে বলল, জানো, আজকের দিনটা খুব স্পেশাল। বিশেষ করে তোমার জন্য। দৃষ্টি চিন্তায় পড়ে গেল। নিশ্চুপ হয়ে ভাবল কিছুক্ষণ। পারতপক্ষে তার মস্তিষ্কে ঢুকছে না আজকের দিনটা কেন তার জন্য বিশেষ। জোরতাকে দূরে ঠেলে অবিলম্বে জিজ্ঞেস করল, আমার জন্য? কিন্তু কেন? উদ্ধৃতি চিহ্ন। ড্রাইভিং করা অবস্থায় পুরুষালী অক্ষিযুগল এক মুহূর্তের জন্য ঘুরে এলো কৌতূহলী মেয়েটার থেকে। ওর পরনে নেভি ব্লু রঙের শার্ট।
হাতে শার্টের সাথে ম্যাচিং করে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রাখা। স্মিত হেসে নির্জীব নির্লিপ্ততা গম্ভীর সত্তাটাকে ঠেলেঠুলে দূরে সরিয়ে কণ্ঠে চঞ্চলতা টানল। আজ বিশ্ব বোকা দিবস, আর তুমি হচ্ছ বোকাদের রানী। তাই দিনটা তোমার জন্য স্পেশাল। শুভ বেকুব দিবসের শুভেচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। দীপ্তের খোঁচাটা বোধ হয় কাজে লেগেছে। দৃষ্টি তৎক্ষণাৎ বলল, আপনাকে কে বলেছে আমি বোকা? উদ্ধৃতি চিহ্ন। কেউ চালাকও বলেনি। উদ্ধৃতি চিহ্ন। এই শুনুন, আমি ভীতু হতে পারি কিন্তু বোকা নই। শুধু শুধু আমাকে বেকুব বলবেন না। উদ্ধৃতি চিহ্ন। ও তাই, ভাগ্যিস তুমি বললে, নয়তো বেকুবই ভাবতাম। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি মুখ ফুলিয়ে রাখল। সে চুপ করে থাকে বলে সবাই তাকে বোকা ভাবে, অথচ সে যে পরিস্থিতির শিকার এটা বুঝে না। দীপ্ত ঠোঁট কামড়ে হেসে বলল, সরি, মজা করছিলাম। আজ 24শে ডিসেম্বর, 16 বছর আগে আজকের এদিনে তুমি পৃথিবীর আলো দেখেছিলে। তাই আজকের দিনটা তোমার জন্য খুবই স্পেশাল। উদ্ধৃতি চিহ্ন। এতটুকু বলতেই দৃষ্টি শুধু মুচকি হাসল। আজকের দিনটা স্পেশালি বটে। আজকের এই দিনে অভিশপ্ত কপাল নিয়ে জন্মেছিল সে। তার চাচি এই দিনে প্রত্যেক দিনের চেয়ে একটু বেশি গালমন্দ করত। সে সব ভাবলে বুক ভার হয়, অক্ষিকোটর সিক্ত হয়। তবে পাশে বসে থাকা মানুষটা বারবার বলেছে আর কখনো যেন তার না চোখে পানি না আসে। যেই মানুষটা তার জন্য এত কিছু করছে আর সে এইটুকু করতে পারবে না? এতটুকু অন্তত করা উচিত। দীপ্ত নম্রস্বরে বলল, আবারও সরি, আমি কোন গিফট আনতে পারিনি। একটু আগেই মনে পড়ল। তবে তোমার গিফটটা কিন্তু তোলা রইল। যেদিন তোমার চোখ ভালো হবে ওই দিন যা চাইবে তাই পাবে। উদ্ধৃতি চিহ্ন। অপ্রত্যাশিত জবানে বিষম অবাক হলো দৃষ্টি। দীপ্তের থেকে এখন পর্যন্ত যা পেয়েছে এটাই তার জন্য অনেক কিছু। আর কি চাইবে? তবে মুখ বলল অন্য কথা। আপনি জানলেন কি করে আমার জন্মদিন কবে? আপি বলেছে। উদ্ধৃতি চিহ্ন। তোমার যেদিন জন্ম হয়েছে ওই দিন আমি বাড়িতেই ছিলাম। তাই জানি। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি মুচকি হেসে ছোট্ট করে জবাব দিল, ও, আমার তো মনেই ছিল না। উদ্ধৃতি চিহ্ন। মনে থাকবে কি করে? এজন্যই তো বললাম বোকারানি। উদ্ধৃতি চিহ্ন। গম্ভীর গলায় অপমান। দৃষ্টি থমথমে মুখ করে বসে রইল। দীপ্ত বলল, তুমি ঝগড়া করতে জানো না? এরকম হলে যে কেউ কথা শুনিয়ে পার পেয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। এই দিনে দীপ্তের সাথে ভালোই ফ্রি হয়েছে দৃষ্টি, এতদিনের ভয়ভীতিটাও ক্রমশ দূর হয়ে যাচ্ছে। সে লাজুক হেসে বলল, শুধু চোখ দুটো ঠিক হোক তারপর আপনার সাথে ঝগড়া করব। তাই নাকি? আমার সাথে ঝগড়া করে কখনোই জিততে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। তখনেরটা তখন দেখা যাবে। আমি এত বেকুব না। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত ওর মাথায় হালকা করে চাটি মেরে বলল, অপেক্ষায় রইলাম, ভীতু মেয়ে। উদ্ধৃতি চিহ্ন। কাছেই একটা রেস্টুরেন্টে ঢুকল দৃষ্টি আর দীপ্ত। কিছুক্ষণ পর ঢুকল প্রণয় আর ইফাও। ইফা বসল দৃষ্টির সাথে। দৃষ্টি খুব খুশি মনে ইফার সাথে আলাপ জুড়ে দিয়েছে। প্রণয় তাদের কথাবার্তা থেকে জানতে পারল আজ দৃষ্টির জন্মদিন, সঙ্গে সঙ্গে বলল, সত্যি, আজ দৃষ্টির জন্মদিন? হ্যাপি বার্থডে, প্রিন্সেস। দীর্ঘজীবী হও। উদ্ধৃতি চিহ্ন। অমনি হাতুড়ির মতো কিছু একটা পড়ল প্রণয়ের হাঁটুতে। ব্যথায় নাক মুখ কুঁচকে পাশে তাকাতেই দেখতে পেল দীপ্তের তীক্ষ্ণ চাহনি। প্রণয় বুঝতে পারল না দীপ্তের হঠাৎ ক্ষেপে যাওয়ার কারণ। দৃষ্টি ধন্যবাদ জানিয়ে আবার ইফার সাথে গল্পগুজব শুরু করল। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে যখন বেরোতে নিবে তখনই দেখা হলো হিরণের সাথে। চারজনই বেশ অবাক হলো হঠাৎ অনাকাঙ্ক্ষিত সাক্ষাতে। ইফার চোয়াল শক্ত হয়ে এলো। দৃষ্টির হাতটা ছেড়ে পা বাড়ালো সহসা। দন্তপাটি চেপে ধরে চাহনি অন্য দিকে তাক করে সবার আগে বেরোনোর জন্য উদ্বুদ্ধ হলো। ভাবটা এমন, হিরণকে সে চেনেই না। অপরিচিত কেউ মনে করে উপেক্ষা করতে চাইলেও তা পারল না। হিরণ সেই চিরচেনা বাঁকা হাসিটা ঠোঁটে ঝুলিয়ে হাত বাড়িয়ে রেস্টুরেন্টের প্রবেশদ্বার বন্ধ করে দিল। আরে আরে, রিল্যাক্স ম্যাডাম। এত তারা কিসের? একক উদ্ধৃতি চিহ্ন। ইফার নিষ্প্রভ চোখ জোড়ায় কোন আবেগ নেই। কেবল আছে ঘৃণা। পথ ছাড়ুন। একক উদ্ধৃতি চিহ্ন। কি বললে? তুমি থেকে সোজা আপনি? ব্যাপারটা মন্দ না। একক উদ্ধৃতি চিহ্ন। অবভিয়াসলি, অপরিচিত মানুষকে আপনি বলবো এটাই স্বাভাবিক। একক উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত আর প্রণয় ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে হিরণের দিকে। হিরণের গলার আওয়াজ কানে যেতেই, মনের অজান্তেই দীপ্তের হাত খামচে ধরেছে দৃষ্টি। হিরণ চোখ টিপল ইফার দিকে তাকিয়ে। আগে হলে হয়তো ইফা লজ্জায় মুখ লুকাত। কিন্তু এখন, শরীরে জ্বালা ধরে যাচ্ছে হিরণের উপস্থিতিতে।
দাঁত কটমটিয়ে বলল, পথ ছাড়ুন। এটা আপনার বাপের রেস্টুরেন্ট নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্যতা করবেন। হিরণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ঠিকই বলেছ, দাঁড়িয়ে না থেকে বসে অসভ্যতা করলে ভালো হয়। চলো, বসি। ইফার ধৈর্য চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, চোখ দুটো বড় বড় করে বলল, আপনি কি বুঝতে পারছেন না? বলছি, পথ ছাড়ুন। ততক্ষণে দীপ্ত আর প্রণয় হিরণের একেবারে কাছাকাছি চলে এসেছে। হিরণ ঠাট্টার ভঙ্গিতে বলল, আস্তে, শালা সম্বন্ধীরা। কেউ কথাটার জবাব দিল না। তাকে পাশ কাটিয়ে ইফাসহ সবাই বেরিয়ে গেল। বাইরে রুবি আর আরো দুটো ছেলে দাঁড়িয়ে, যারা হিরণের লোক। রুবির পরনে কালো রঙের টপস, প্যান্ট। ওড়না, টাকন রকম গলায় ঝুলিয়ে রেখেছে যেটা ঝুলালেও ক্ষতি নেই। দৃষ্টিকে গাড়িতে বসিয়ে ইফাও বসতে যাবে, ঠিক তখনই হিরণ ঝাঁপিয়ে এসে ইফার হাত চেপে ধরল। ঠান্ডা গলায় বলল, শেষবারের মতো বলছি, আমার সঙ্গে চলো। না গেলে তুমিই পস্তাবে। ইফার মুখ রাগে রক্তিম হয়ে উঠেছে। চোখ জ্বলে উঠছে বিদ্রোহের আগুনে। এটা কি ধরনের অসভ্যতাম? গায়ে হাত দিচ্ছেন, হাত ছাড়ুন, নয়তো খারাপ হয়ে যাবে। বাঘিনীর মতো গর্জে উঠল সে। গলা নামিয়ে কথা বলো, ইফা। তুমি এখনো আমার ওয়াইফ। ইফা ফেটে পড়ল, ওয়াইফ? চিলেকোঠার ঘরের দৃশ্যটা যতবার মনে পড়ে, ততবার তোকে ঘৃণা করি, আর করতেই থাকব। তোর ওয়াইফ ওইখানে দাঁড়িয়ে আছে। ওইখানেই যা, লম্পট। পাবলিক প্লেসে নাটক করিস না। দীপ্তের দুই হাত অনিচ্ছায় মুষ্টিবদ্ধ হয়ে উঠেছে। চোয়ালে টান, চোখে জমাট বাঁধা ক্ষোভ। রক্ত যেন প্রতিটি শিরায় খলবলিয়ে উঠে জ্বলন্ত আগুনে পরিণত হচ্ছে। নিজেকে সামলে রাখার আপ্রাণ চেষ্টা করলেও, ভিতরের তাণ্ডব যেন ঠিকই ফাঁক খুঁজে বাইরে বেরিয়ে আসল। দীপ্ত এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, ইফার হাতটা ছাড়ুন। রাস্তার মাঝে সিন ক্রিয়েট করবেন না। আশেপাশে লোকজন রয়েছে। নিজের ইমেজ নিজে নষ্ট করবেন না। উদ্ধৃতি চিহ্ন। এক কথাতেই হিরণ হাত ছেড়ে দিল। অদ্ভুত বিস্ময় তাকিয়ে রইল ইফা। এত সহজে ছেড়ে দিল? কারো মনে সন্দেহের উদয় না হলেও ইফার ব্যাপারটা সুবিধার ঠেকল না। হিরণের মুখে সেই রহস্যময় হাসি, চোখে অদ্ভুত চাহনি, সবকিছুতে কোন এক অভিসন্ধি যেন স্পষ্ট হয়ে উঠছে ইফার কাছে। হঠাৎ দৃষ্টির চিৎকারে সবাই চমকে উঠল। যেই পাশে সে বসে, সেখানেই হিরণের এক সঙ্গী কি যেন বলেছে তাকে। দৃষ্টি ভয়ে ছটফট করতে করতে চিৎকার করছে, দীপ্ত ভাই, দীপ্ত ভাই। দীপ্ত দ্রুত ছুটে গিয়ে ছেলেটার কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছিস ওকে? বল, কি বলছিলি? ছেলেটা মুচকি হেসে বলল, আরে, কি এমন বলছি? ওর রূপের প্রশংসা করতাছিলাম শুধু। এত সুন্দর একটা মাইয়া, অথচ চোখে দেখবার পারে না। দেইখা বড্ড মায়া লাগলো। আমারে দিয়ে দেন না ভাই, আমি চোখ লাগাইয়া মনের লগে মনের কানেকশন কইরা নিয়াম। প্রণয় হা হয়ে গেল ছেলেটার কথায়। বিস্ময় হতবিহ্বল। দীপ্ত কঠিন হাতে কয়েকবার চপেটাঘাত করে ছেড়ে দিল ছেলেটাকে। সঙ্গে ইংরেজিতে কিছু গালিও দিল। পুরু নাকের পাটা ফুসছে ক্ষণে ক্ষণে। গাড়িতে উঠো সবাই। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই। এসব ছাড়াও আমাদের অনেক কাজ আছে। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত গাড়িতে বসতেই মেয়েটা ঘাবড়ে যাওয়া স্বরে বলছে, ভাইয়া, আমাকে ছেড়ে যেও না। আমার সাথেই থাকো, প্লিজ। তার আপনি ডাক হঠাৎ করে তুমিতে বদলে যাওয়ায় আবির রহমান দীপ্ত থমকে গেল। অধিকারটা যেন আরেকটু জোরদার হলো তার। শান্ত হও, দৃষ্টি। আমি কোথাও যাব না। তুমি এখন আমার দায়িত্ব, আমার প্রো। থেমে গেল। ফের বলল, আমি তোমার কাছেই থাকব। কোন বিপদ তোমায় ছুঁতেও পারবে না। কোন নোংরা হাত তোমার আশেপাশেও আসতে দেব না। কাম ডাউন। এই নিকষ কালো দুনিয়ায় এই মুহূর্তে দীপ্তই যেন তার সবচেয়ে ভরসার ঠিকানা। মনে হয় ও সরে গেলেই সবকু নজর তাকে ঘিরে ফেলবে। হিরণ ফিসফিস করে হুমকি দিল, বাই বাই, সুইটহার্ট। ইচ্ছে হলে জোর করে তুলে নিতে পারতাম কিন্তু নেব না। সময় হলে তুমি নিজ থেকে আমার কাছে আসবে। উদ্ধৃতি চিহ্ন। এটা কোনোদিনও হবে না, মিস্টার হিরণ। নিজের সন্তানকে যদি পৃথিবীর আলো দেখাতে চান তাহলে প্লিজ আমাকে ফলো করা বন্ধ করুন। বারবার হ্যারেজমেন্টের শিকার হলে যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তখন কি নিয়ে লড়াই করবেন? তার চেয়ে সময়টা নিজের স্টাইলিশ ওয়াইফকে দিন। কাজে দেবে। উদ্ধৃতি চিহ্ন। ইফা, তুমি ভালো করেই জানো রুবি কেমন। ওর চরিত্রে সমস্যা আছে। তবে একটা মানতেই হয় রুবি আমার খুব খেয়াল রাখে, ভালোবাসে। আর অনেক স্বার্থ তোমার থেকে। আচ্ছা তুমিই বলো, মানুষের কি দুটো বউ হয় না? তাহলে এই সহজ সত্যিটাকে মেনে নাও না। তোমার হাতের রান্না খুব মিস করছি, বউ। তার চেয়ে রাগ অভিমান সব দূরে ঠেলে আমার কাছে চলে আসো।
দরকার হলে বাচ্চা হওয়ার পর রবিকে ডিভোর্স দিয়ে দেব। তুমি, আমি আর আমাদের সন্তান থাকব। উদ্ধৃতি চিহ্ন। মানুষের ভাবনা কত বিচিত্র রকম। রবিকে শুধু ব্যবহার করছে, আবার ইফার সাথে তুলনাও করছে। হিরণ শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু ভাবে না। বোকা রবি, সে হয়তো জানেই না হিরণ তাকে টিস্যুর মতো ব্যবহার করছে। ব্যবহার শেষে আস্তা করে ফেলতে দুবার ভাববে না। আমার হাতের রান্না কুকুরকে খাওয়াবো, তবু তোমাকে নয়। ও, কে ডিভোর্স দেওয়ার আগে পারলে আমাকে ডিভোর্স দিও। তাদের কথোপকথন চলছে নিচু স্বরে। প্রণয় নিজের গাড়িতে বসে একদৃষ্টে তাকিয়ে আছে। কিছু বলছে না, কারণ তাকে ইফার সাথে তাকিয়ে জড়িয়ে কথা উঠতে পারে। এই লোকটাকে কোন বিশ্বাস নেই। হিরণ অবাক চোখে চেয়ে বলল, এতটা পরিবর্তন? সত্যিই তুমি আমার ইফা তো? উদ্ধৃতি চিহ্ন। ইফা বিদ্রূপ করে হেসে উঠল, না, আমি তোমার ইফা একদম না। ওই সহজ সরল ইফা সেই কবেই মারা গেছে। আগে তোমার মুখে কোন মেয়ের নাম শুনলেও চোখ ছলছল করত, আর এখন তোমার পাশে, তোমার ঘরে অন্য মেয়েকে দেখেও আমার কোন অনুভূতি আসে না। বরং তোমার নামটুকু শুনলেই যেন গায়ে কাটা ধরে। ঠিক কতটা ঘৃণা করি তোমাদের তোমরা আন্দাজও করতে পারবে না। ওই নোংরা মুহূর্তগুলো যতদিন মনে গেঁথে থাকবে ততদিন শুধু ঘৃণায় করব। উদ্ধৃতি চিহ্ন। কালোর শার্টের উপরের দুটো বোতাম খুলে রাখা হিরণের বুকের খোলা অংশটাই চুলকিয়ে এক হাত দাড়িতে রাখল। বাম হাতের ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, এমন কথা বলো না যেটা রাখতে পারবে না। যাও, তোমায় মুক্ত করে দিলাম। আর কখনো তোমার সামনে আসব না। তবে একটা মনে রেখো, একদিন তুমি নিজে আমাকে খুঁজবে, নিজে থেকে আমার সামনে আসবে। আমার কাছে এসে আমার প্রিয় খাবার রান্না করে খাওয়াবে। কথাটা লিখে রাখো। উদ্ধৃতি চিহ্ন। ওই যে একটু আগে বললাম, রান্না করে কুকুরকে খাওয়াবো, সেটুকুই মাথায় রেখো। কল্পনা জগৎ থেকে বেরিয়ে বাস্তবতা মেনে নাও। এটাই আমাদের শেষ দেখা। এরকম অপ্রত্যাশিত সাক্ষাৎ আর না হোক, সারা জীবন এটাই চাইব। উদ্ধৃতি চিহ্ন। যদি প্রত্যাশিত হয়, উদ্ধৃতি চিহ্ন, তাহলে ওই দিন হয়তো তোমার ধ্বংস দেখব। আমি সবসময় প্রস্তুত তোমার ধ্বংস উদযাপন করতে। প্রণয়ের গাড়ি ততক্ষণে অনেক দূর চলে গেছে। ইফা দীপ্তের গাড়ির পিছনের সিটে বসতেই দীপ্ত স্টার্ট দিল। কিছুক্ষণ পর দৃষ্টি জিজ্ঞেস করল, ভাইয়া, আমরা কি ওদের থেকে দূরে চলে এসেছি? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আর ভয় পেও না, আমি আছি তো। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি মাথা নাড়িয়ে বলল, হুম। ওই লোকটা খুবই খারাপ। একটুও কি ভাবে না আমার আপির কতটা কষ্ট হয়? উদ্ধৃতি চিহ্ন। ইফা মন খারাপ করে পেছনের সিটে বসে আছে। দীপ্ত শীতল স্বরে বুঝিয়ে বলল, সব মানুষের চিন্তাধারা যদি ভালো হতো, তাহলে দুনিয়াটা হয়তো একেবারেই অন্যরকম হতো। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা আলাদা। কারণ, তাদের বেড়ে ওঠার পরিবেশ ভিন্ন, চারিত্রিক বৈশিষ্ট্য এক একজনের এক এক রকম। কিছু মানুষ আছে, যারা নিজের ভুল কোনোদিন বুঝতে চায় না। তারা ভাবে, শুধু তারাই সঠিক, আর পুরো দুনিয়া ভুল। এই অহংকারী মানসিকতা থেকেই তারা ভালো আর মন্দের পার্থক্যটুকুও বুঝে উঠতে পারে না। তেমনি এই হিরণ। বুঝতে পেরেছ? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, ভাইয়া, বুঝতে পেরেছি। উদ্ধৃতি চিহ্ন। শুধু বুঝলে তো চলবে না। যে যেটার যোগ্য তার সাথে সেটাই করতে হবে। দৃষ্টি মাথা নাড়িয়ে সম্মতি জানালো, যেন সবকিছু ঠিকঠাক বুঝে গেছে। ওর আচরণে কোথাও ন্যাকামো নেই। যদিও কথাবার্তায় একটা শিশুসুলভ সরলতা আছে, তবুও কথাগুলো উচ্চারণ করে অনেকটাই পরিণত ভঙ্গিতে। হয়তো কঠিন বাস্তবতা তাকে তাড়াতাড়ি বড় করে তুলেছে। দীপ্ত খেয়াল করে, দৃষ্টি যখন তাকে ডাকতে যায়, তখন প্রায়ই গুলিয়ে ফেলে। কখনো বলে, আবির ভাই, কখনো, দীপ্ত ভাই, আবার কখনো শুধুই, ভাইয়া। তিনটিই দীপ্তর খুব একটা পছন্দ নয়। তবুও কিছু বলার থাকে না, মেয়েটা তো তাকে আপন ভাই ভাবে। দিনের আলো ফুরিয়ে গেল। রাতের বেলা খাওয়া দাওয়ার পর্ব চলছে। অনিমা জহির বেশ বিরক্ত নিয়ে তাকালেন দীপ্তের দিকে। গতকাল মুখে তুলে খিচুড়ি খাওয়ানোর পর থেকে দৃষ্টিকে মুখে তুলে খাওয়ানো যেন দীপ্তের ডিউটি হয়ে গেছে। হ্যাঁ, মানছে দৃষ্টির খেতে একটু অসুবিধে নয়, যেহেতু চোখে দেখতে পায় না। তাই বলে সবসময় মুখে তুলে খাওয়াতে হবে? শুধু তাই নয়, তিনি লক্ষ্য করেছেন দীপ্ত এখন নিজের কাজকর্ম রেখে পুরো সময়টা দৃষ্টির পেছনেই ব্যয় করে। এত কিসের টানোর? চাচাতো বোনকে চাচাতো বোনের মতোই দেখুক। এত আপন করার তখন কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তিনি মনে করেন, এই অভিশপ্ত মেয়ের ছায়া ধীরে ধীরে এই পরিবারের উপরেও পড়বে। তখনই আফতাব রহমানের ফোন বেজে উঠল। রিসিভ করতেই শুনতে পেল কান্নাকাটির শব্দ। নেটওয়ার্কের সমস্যা হওয়ায় চেয়ার ছেড়ে উঠে গেলেন একটু দূরে। আরে, খাবার রেখে কোথায় যাচ্ছ?
এখানে বসেই তো কথা বলতে পারো। অনিমা জহিরের বললেন। দৃষ্টি চুপি চুপি জিজ্ঞেস করল, জেঠুর কি হয়েছে? কিছু হয়নি, কে যেন কল করেছে তাই কথা বলতে একটু দূরে গেছে। উদ্ধৃতি চিহ্ন। কিছুক্ষণ পর আফতাব রহমান ফিরে এলেন চিন্তিত মুখ করে। দীপ্ত জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, এনি প্রবলেম? তিনি বললেন, ইসহাকের মাথার খুলিতে ফ্র্যাকচার হয়ে গেছে। অবস্থা বেশি ভালো না, কামিনী টাকা চাইছে। একটা টাকাও দেবে না বাবা। তাদের ঝামেলা তারা বুঝুক। ইফার মনটা যেন কেমন করে উঠল, যতই হোক ওর বাবা তো। আবার দীপ্তের রাগটাও মানানসই। কামিনী সুযোগের সৎ ব্যবহার করতে চাইছে। চিকিৎসার টাকা নিশ্চয়ই এতক্ষণে জোগাড় করে ফেলেছে। কামিনীর আচার আচরণ যতই নিষ্ঠুর হোক না কেন সে তার স্বামীকে অসম্ভব ভালোবাসে। আফতাব রহমান এক গ্লাস পানি খেয়ে বললেন, আর আভাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালে যাওয়ার জন্য নাকি বাড়ি থেকে বেরিয়েছিল আর ফেরত যায়নি। উদ্ধৃতি চিহ্ন। চাঁদের আলোয় স্নান করা আকাশের নিচে কুয়াশার চাদর গায়ে নিরালায় ঘুমিয়ে আছে চারপাশ। দূরে কোথাও শিয়ালের ডাক মিলিয়ে যাচ্ছে ধোঁয়াটে অন্ধকারে। শুনশান পিচ ঢালা রাস্তায় সোডিয়াম লাইটের হলদেটে আলোয় তড়িতগতিতে পা ফেলছে ইফা। চক্ষু হতে অবিরত নির্গত হচ্ছে বেদনার অশ্রু। ফোনের সাইড বাটনে চাপ প্রয়োগ করে দেখল এখন বাজে রাত 2:26। আফতাব রহমানের থেকে আভা, নিখোঁজ হওয়ার খবর পেয়ে সবাই চিন্তায় পড়ে গেছিল। ঢাকা থেকে টাঙ্গাইল দূরত্বটাও কম নয়। ইফা আর দৃষ্টি প্রচণ্ড ঘাবড়ে যায়। অস্থির হয়ে দৃষ্টি বারবার দীপ্তের কাছে অনুরোধ করে আভা, কে যেন খুব দ্রুত খুঁজে বের করে। আভা, কোন ক্ষতি হয়নি তো, বলে বারবার কাঁদতে কাঁদতে থাকে। কোন এক সুপ্ত কারণে দৃষ্টির চোখের পানি সহ্য হয় না দীপ্তের। কলিজা এফোরোফোর করে দেয় সেই ক্রন্দনরত শব্দ। পায়েল, কে দৃষ্টির কাছে রেখে দীপ্ত, ইফা আর প্রণয় বেরিয়ে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে। আভা, বান্ধবীদের নাম্বারও নেই ইফার কাছে। একজনের নাম্বার ছিল, তাকে কল করেও কোন সন্ধান পায়নি। ওদিকে খুঁজতে লেগে পড়েছে কামিনী আর কমল। কিন্তু আভা, হদিস মিলছে না। তীব্র উৎকণ্ঠিত পরিবেশ। প্রতিটা নিউজ চ্যানেলে শ্লীলতাহানি খবরাখবর এক এক করে স্মরণ হচ্ছে সবার। অস্থিরতায় হাতের তালু ঘষে ভয়টাকে শূন্য করতে চাইছে ইফা। যখন টাঙ্গাইল সদরে পৌঁছালো তখনই মনে এক নতুন সন্দেহের উদয় হয় দীপ্তের। সেই সন্দেহের বশবর্তী হয়ে ইফাকে বলে, টাঙ্গাইল শহরটা ছোট নয়। আভা, কে কোথায় কোথায় খুঁজব? বাট কেন জানি না আই ফিল লাইক এই ঘটনার পেছনে হরিণের হাত আছে। ইফা, তুই কে কল কর। জিজ্ঞেস কর আভার সাথে কি করেছে ও। উদ্ধৃতি চিহ্ন। ইফাও সেটাই করেছিল। দীপ্তের আন্দাজ সঠিকও হয়েছিল। এখন প্রচণ্ড অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে রাত দুটোই হিরণের বলা ঠিকানায় একা পৌঁছতে হচ্ছে ইফার। এই মুহূর্তে আভা, জীবন তার কাছে বেশি মূল্যবান। হিরণ যে তার কোন ক্ষতি করবে না এটা সে বুঝে গেছে। নিজের ক্ষুদ্র অস্তিত্ব বাঁচানোর জন্য হলেও ইফার ক্ষতি করার দুঃসাহস করবে না। বুক প্রলম্বিত দীর্ঘশ্বাস ফেলে কলিং বেল বাজালো সে। 2 মিনিট পরই দরজা খুলল হিরণ। পরনে স্লিভলেস অফ হোয়াইট গেঞ্জি, চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে ওর। এক কানে ছোট্ট একটা রিং। ইফাকে দেখে চিরচেনা বাঁকা হেসে বলল, একা এসেছেন ম্যাডাম? উদ্ধৃতি চিহ্ন। হুম। উদ্ধৃতি চিহ্ন। গুমোট স্বরে জবাব দিল ইফা। হিরণ বলল, কি লাক আমার। দিনের বেলা চ্যালেঞ্জ করলাম আর রাতেই জিতে গেলাম। ইন্টারেস্টিং না ব্যাপারটা? উদ্ধৃতি চিহ্ন। ইফা কোন উত্তর করল না। সে ঘরে ঢুকতেই দরজা আটকে দিল হিরণ। বলল, আগেই বলেছিলাম যেটা করতে পারবে না সেটা বলো না। কিন্তু তুমি তো শুনলে না আমার কথা। সব সময় নিজের জেদেই অনড় থাকো। দেখলে তো আমার সাথে তোত্তারামি করার ফল। উদ্ধৃতি চিহ্ন। ইফা চট করে ঘুরে হিরণের দিকে আঙুল তাক করে তেজস্বী রূপ ধারণ করে বলল, একদম চুপ। তোমার বকবক শোনার মুডে নেই। একে তো এত বড় একটা অন্যায় করেছ, তার উপর বড় বড় বলছো। মিনিমাম এইটুকুনি লজ্জা তো একজন মানুষের মধ্যে থাকা উচিত। উফ সরি, তুমি তো মানুষই নও, অমানুষ একটা। উদ্ধৃতি চিহ্ন। শেষ কথাটা বিড়বিড় করে বলল। এতেও হিরণের ভ্রুক্ষেপ হল না। সে এক পা এগোলো ইফার দিকে। লজ্জা তো তোমার হওয়া উচিত। কারণ লজ্জা মেয়ে মানুষকেই মানায়, পুরুষকে না। উদ্ধৃতি চিহ্ন। হিরণ আরেক কদম এগোলে আরেক কদম পেছনে গেল ইফা। খসখসে গলায় বলল, আবারও জিজ্ঞেস করছি, আমার বোন কোথায়? কি অবস্থায় রেখেছ ওকে? উদ্ধৃতি চিহ্ন। আরে সুইট হার্ট, এতদিন পর স্বামীর কাছে ফিরলে। এক জায়গায় বসে একটু ভালো মন্দ কথা বলবে, অসুস্থ স্বামীর একটু খোঁজখবর নিবে, যত্নআত্তি করবে। তা না করে বোনের খোঁজ করছো। এসব কি ইফা? জ্ঞান বুদ্ধি কি সব লোক পেয়েছে?
মিনিমাম কমন সেন্স নেই তোমার? উদ্ধৃতি চিহ্ন। ইফা বুঝল, এই পাষণ্ডের কাছে সোজাসাপটা প্রশ্ন করা মানে নিছক শব্দের অপচয়। কান্নাকাটি করে নিজের দুর্বলতা প্রকাশ করলে সেটা হবে সবচেয়ে বোকামি কাজ। তাই কাঠোকাঠ বলি ফুটাল, কিসের বিনিময়ে আমার বোনকে সশরীরে ফেরত পাব? উদ্ধৃতি চিহ্ন। আরে বাহ, আমি বলার আগেই তুমি বলে দিলে। উদ্ধৃতি চিহ্ন। হুম দিলাম, কজ এইটুকু বুঝে গেছি, তুমি নিজের স্বার্থ ছাড়া এক পা এদিক থেকে ওদিকে যাবে না। হিরণ ঘরের লাইট নিভিয়ে দিয়ে ইফার হাত ধরে বিছানার দিকে নিয়ে গেল। ইফাকে বসিয়ে তার মাথাটা রাখল ওর কোলে। শক্তপোক্ত বাহু দুটো পেঁচিয়ে ধরল পেলব কোমর। ঘৃণায় জর্জরিত ইফা দাঁত চেপে সহ্য করল তা। মাথা টিপে দাও, ঘুমাবো। উদ্ধৃতি চিহ্ন। আমার কথার জবাব কিন্তু এখনো পাইনি। ধৈর্যের বাঁধ ভেঙে যাক তার আগেই কথা ক্লিয়ার করো। উদ্ধৃতি চিহ্ন। রাগান্বিত ইফা ঘন ঘন শ্বাস ফেলছে। হিরণ ওর হাতের মুঠো থেকে মোবাইল ফোনটা ছো মেরে নিয়ে বলল, শর্ত একটাই। তুমি আমার সাথে থাকবে সারা জীবন। দুটো বউ কেন, চারটা বউ পোষার ক্ষমতা রাখি। দ্বিতীয় বিয়ে কোন সংসার ভাঙার কারণ হতে পারে না। তাছাড়া আমি তো বলেছি আমাদের সন্তান আসার পরও কে ডিভোর্স দিয়ে দেব। ততদিন ধরো তোমার সেবাযত্ন করার জন্য একটা কাজের লোক হিসেবে রাখলাম ওকে। উদ্ধৃতি চিহ্ন। যদি বলি আমি এই শর্তে রাজি নই? উদ্ধৃতি চিহ্ন। হিরণ ভাবলেশহীন মুখাবয়বে বলল, তাহলে বোনের আশা ছেড়ে দাও। ওর কোন অস্তিত্বই খুঁজে পাবে না। উদ্ধৃতি চিহ্ন। ত্বকে মুমূর্ষু শিহরণ বয়ে গেল ইফার। আভার কোন ক্ষতি হলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। অন্যের স্বার্থের বলিদান কেন হবে ও? ওর তো কোন দোষ নেই। উদ্বিগ্ন গলায় জবাব দিল, আমি রাজি। উদ্ধৃতি চিহ্ন। হিরণ বক্র হেসে বলল, তাহলে ওই কথায় রইল। এখন শুয়ে পড়, অনেক রাত হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। ইফা কিছুক্ষণ চুপ করে বসে থেকে শুয়ে পড়ল। যাকে জীবনের সব থেকে বেশি ঘৃণা করে আজ তার সাথে একই বিছানায় গা ঘেঁষে ঘুমাতে হচ্ছে তাকে। পুরনো দগদগে ঘা আবার যেন তাজা হয়ে উঠল। আন্ডারস্কোর। ফজরের নামাজ পড়ে মানুষ যখন মসজিদ হতে বাড়ির পথ ধরে ওই সময় পথের পাশে বিধ্বস্ত অবস্থায় আবিষ্কার করল আভা কে। পেলব হাত শক্তি রশ্মিতে দিয়ে বেঁধে রাখা। চুলগুলো এলোমেলো, ডাগর ডাগর অক্ষিপুট হতে পানি পড়ছে। গায়ে কোন রকম একটা চাদর জড়ানো। জামাকাপড়ের অবস্থা দেখে মনে হলো কেউ যেন তীব্র আক্রোশে ছিঁড়েখুঁড়ে কোন দুর্ধর্ষ অনাচার কাণ্ড ঘটিয়েছে। কিছু সময়ের মধ্যেই লোকজন ছি ছি করতে শুরু করল। একজনের মুখ থেকে আরেকজনের মুখ, এভাবে এভাবে একসময় পুরো এলাকা রটনা হয়ে গেল সেই কথা। গ্রামের মানুষ একটু থেকে আরেকটু বানিয়ে খবরটাকে বেশ রসালো তৈরি করে বাজারে, চায়ের দোকানে দোকানে সাপ্লাই করে, যে যতটুকু পারল দুর্নাম রটালো। সেখান থেকে আভাকে বাড়িতে নিয়ে আসলো পরিচিত রা। কামিনীর আহাজারিতে ভারী হলো কান। যতটুকু পারছে হিরণ কে গালাগাল করছে। মা মেয়ে মিলে কিছুক্ষণ খুব কাঁদল। তারপর আভা গোসল সেরে বারান্দায় দাঁড়াতেই এক দল মহিলা মৌমাছির মতো গুঞ্জর করে ধেয়ে এলো। এই মাইয়া, সারারাত কোথায় ছিলি? কয়টা ছেলে ছিল? আহারে, না জানি কতগুলো জানোয়ার মিলে নষ্ট করছে মাইয়াডারে। উদ্ধৃতি চিহ্ন। অমনি কামিনী ছুটে এসে কর্কশ কণ্ঠে বলল, রাসেলের মা, এসব কি বলছো? আমার মেয়েকে কেউ নষ্ট করেনি। তোমাদের কি কোনো কামকাজ নেই? শুধু রং দেখতে এসেছো? রং দেখতে? উদ্ধৃতি চিহ্ন। কামিনীর কণ্ঠ ছিল অত্যন্ত কটু। একজন মহিলা পাল্টা জবাব দিল, রং দেখতে আসমু কেন? মানুষের কথা না শুনে বিশ্বাস হয় নাই, তাই নিজের কানে শুনতে এসেছিলাম। আমরা কি তোমাদের পর? এভাবে কেন বলছো? উদ্ধৃতি চিহ্ন। তাহলে কেমনে বলবো? তোমরা কি মনে করো আমি কিছু বুঝি না? দল বেঁধে মজা নিতে এসেছ? কামিনী বলল, মুখ সামলে কথা কও, আভার মা। আমার মেয়ে পালিয়ে বিয়ে করছিল সময় তো এলাকা তুমিই কাঁপিয়েছিলে, এখন কেমন লাগে? নিজের মেয়ে পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে। কয়জনের মুখে ধরবা? উদ্ধৃতি চিহ্ন। আরেকজন বলল, তোমার মেয়ে এখন বেশ্যা হয়ে গেছে। পুরো গ্রামে তোমাদের ছি ছি করছে নাকি কয় ছেলে মিলে ফুর্তি করেছে। ভাবলেই গা ঘিন ঘিন করে। একজন বলল আভার নাকি কার সাথে লাইনও আছে। উদ্ধৃতি চিহ্ন। মুখ সামলে কথা বল নডি রা। আমার মাইয়ারে নিয়ে। অমনি মহিলাগুলো খেপে গিয়ে বলল, মা যেমন বেশ্যা মাইয়া কি তার চেয়ে ভালো হইব? বেশ্যা গিরি কইরাও গলা কমে না। এলাকাটা নোংরা কইরা ফেলছে। উদ্ধৃতি চিহ্ন। কি কইলি? দাঁড়া। উদ্ধৃতি চিহ্ন। কামিনী ওই মহিলাটার চুল টেনে ধরতেই সবাই মিলে লেগে পড়ল ধস্তাধস্তিতে। এতগুলো মহিলার সাথে কি পেরে উঠবে সে? নিশ্চয়ই না। নির্বিচারে মা র খাচ্ছে। কেউ চুলে ধরে টানছে, কেউ কিল ঘুষি দিচ্ছে।
আর অশ্রাব্য ভাষায় গালাগাল তো আছেই। এতক্ষণ জড়বৎ পাথরের মতো দাঁড়িয়ে রইলেও এবার আভা গর্জে উঠল। থামুন সবাই, আপনারা কি ছোট বাচ্চা? এভাবে মারামারি করছেন কেন? উদ্ধৃতি চিহ্ন। কেউ কানেও তুলছে না তার কথা, তবুও সে বারবার চিৎকার করে বলছে, কেউ আমার সাথে খারাপ কিছু করেনি, আমি বেশ্যা নই, আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন, কেউ আমাকে বদনাম করতে চাইছে। উদ্ধৃতি চিহ্ন। আকাশ ভারী করে কাঁদলেও কেউ বিশ্বাস করল না তার কথা। তাদের প্রতিবেশী এক মহিলা এসে মারপিট থামিয়ে ওদের বিদায় করেছে। এবার কুৎসা বোধ হয় দ্বিগুণ করে রোটাবে। করিমন বিবি নিজের ঘরে বসে আহাজারি করছেন। না পারছেন বেরিয়ে প্রতিবাদ করতে, না পারছেন শান্ত হয়ে বসে থাকতে। রহমান বাড়ি আজ কামিনীর কান্নায় ফেটে যাচ্ছে। আর আভা, সে দরজা আটকে জড়বস্তুর মতো স্থির হয়ে বসেছিল কিছুক্ষণ। হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। সে কলঙ্কিত হয়নি, সে কোন হায়নার শিকার হয়নি। অথচ পুরো এলাকায় তার নামে মিথ্যা রটনা হয়েছে। হিরণের প্রতিশোধ আজ পূর্ণ। চরের প্রতিশোধ নিতে একটা মেয়ের জীবন ধ্বংস করে দিতেও দুবার ভাবল না। এখন হয়তো পথঘাট যেদিকেই যাবে সেদিকেই মানুষ কাদা ছুড়বে, নানান রকম কথা বলবে। স্কুলের বারান্দায় তার পদধূলি পড়বে না, বাড়ির বাইরে হয়তো এক পাও যেতে পারবে না। মানুষ বাড়িতে এসে ঘৃণা প্রকাশ করছে, সেখানে বাহিরে যাওয়ার কি প্রয়োজন? চোখের পানিটুকু মুছে নিয়ে ঘরের দরজা খুলল সে। দুতলার বারান্দায় বসে একাধারে বিলাপ পারছে কামিনী। করিমন বিবি লাঠিতে ভর দিয়ে উপরে উঠেছেন সবে। বললেন, কাইন্দ না বৌমা, এতিমরে কষ্ট দিলে এই কষ্ট আল্লাহ গায়ে সহ্য হয় না। আনি রে উঠতে বসতে বেশ্যা, অপা, অলক্ষী আরও না জানি কি কি গালি দিতা। কত কষ্টই না দিছ, একটু জোরে হাসলে কইছ, পতিতালয়ে বেডাগর মনোরঞ্জন করতে অমনে হাসে। এরপর আমার নাতনি কোনোদিন জোরে হাসে নাই, জোরে কথা কয় নাই। এখন দেখছো অপবাদ দিলে কেমন লাগে? মানুষ এখন তোমার চরিত্র নিয়াও গালমন্দ করতাছে। উদ্ধৃতি চিহ্ন। আম্মা, এই কথাগুলো এখনই বলা লাগবো আপনার? পরে বলতে পারতেন না? উদ্ধৃতি চিহ্ন। শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে কামিনী কথাটা বলল। দাদি তো ঠিকই বলেছে, মা। এতিমের দোয়া যেমন ফলে, তেমন তাদের আত্মার অভিশাপও ফলে। তোমার কর্মের শাস্তি ভোগ করতে হচ্ছে আমার। ওই লোকটা যখন ইফা আপার সাথে প্রতারণা করেছিল তখন তোমার শাসন করা উচিত ছিল। সেটা না করে বদলে নিজের ভাইঝিকে ঢুকিয়ে দিয়েছিলে। দেবে নাই বা কেন? এগুলো তো তোমাদের বংশ পরম্পরা। আপার মনে কত কষ্টই না দিছ, সংসার ভাঙছ। দেখো এখন, তোমাদের আদরের জামাই কি করেছে। আমার আত্মহত্যার জন্য দায়ী থাকবে শুধু তোমরা। আমি 100টা চিরকুটে তোমাদের নাম লেখে তবেই মরব। উদ্ধৃতি চিহ্ন। না না, মা, অমন কথা বলিস না, তুই আমাদের একমাত্র সন্তান। তোর কিছু হলে আমরা বাঁচব না। বাঁচা অসম্ভব। আমার বুক খালি করিস না রে মা। ওই হিরণ রে আমি দেইখা ছাড়ব। তার আগে আমরা এখান থেকে চলে যাব। অনেক দূর চলে যাব। তোরে কেউ নোংরা কথা বলতে পারবে না। তবু এসব কথা বলিস না। এমনিতেই তোর বাবার অবস্থা ভালো না। তোর কথা শুনে এখন নাকি আরো খারাপ অবস্থা। কমল ছাড়া ওখানে আর কেউ নাই। কান্নার জন্য আর কথা বলতে পারল না ও। গলা জড়িয়ে আসছে ফোপানোর ধরুন। আভা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। কখনো ঘা গিনগিন করছে এমন বিভৎস দুর্নামের ভাগিদার হয়ে, কখনো লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছে। গ্রামের পরিবেশ এখন উত্তপ্ত। মানুষের মুখে মুখে উঠে গেছে আভা নাম। একটু হতে আরেকটু বানিয়ে তা প্রচার করে, কেউ সান্ত্বনার বুলি ঝাড়ছে, কেউ বা মজা নিচ্ছে। বাজারের গলি থেকে শুরু করে চায়ের দোকানের কোনায়, ছোট ছোট টেবিলের চারপাশে আভার নাম নিয়ে গুঞ্জন থামছেই না। কেউ তার পক্ষে, কেউ বিপক্ষে কথা বলছে। তাই বাড়ির পথে পা রাখল না আবির রহমান দীপ্ত। তীক্ষ্ণ চোয়াল কঠোর করে কালো স্নিকার্স পরা পা দুটো নিচু টেবিলের উপর রেখে ফোনে একদৃষ্টিতে গভীর কিছুর ছক কষতে লাগল। গতরাতে সদরের এক হোটেলে উঠেছিল সে আর প্রণয়। এখনো সেখানেই আছে ওরা। শানিত ভ্রু জোড়া বেঁকে গেছে। হালকা খোঁচা দাড়িতে হাত বুলাচ্ছে মাঝে মাঝে। পাতলা ঠোঁট দুটো নড়ছে একটু একটু। পরনে শুভ্র শার্টের উপর কালো স্যুট। মোবাইলটা কালো প্যান্টের পকেটে রেখে হাত ছাড়ল। প্রণয়, কোথায় তুই? একক উদ্ধৃতি চিহ্ন। সারা শব্দ পাওয়া গেল না। সে বোধ হয় রুমের আশেপাশে নেই। দীপ্ত দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। হোটেল থেকে বেরোতেই প্রণয়কে রাস্তার ওপারে দেখতে পেল। প্রণয় হাত নাড়ল সেখান থেকে। ঝটিতি গতিতে রাস্তা পেরোতে দেখে দীপ্ত ধমকের স্বরে বলল, আর একটু স্লো হাঁট। এত দ্রুত হাঁটছিস কেন? চোর পালিয়ে যাচ্ছে? একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় কোন রকমে রাস্তা পার করে হাঁপাতে হাঁপাতে বলল, ডিল ফাইনাল করে এসেছি, দোস্ত। একক উদ্ধৃতি চিহ্ন।
কাজ ঠিকঠাক হবে তো? একক উদ্ধৃতি চিহ্ন। একদম। তুই নিশ্চিত থাক। ইফার সাথে কথা বলেছিস? একক উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত পকেট থেকে ফোন বের করতে করতে বলল, টেক্সট করেছিল। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় হাতের উল্টো পিঠ দ্বারা কপালের ঘাম মুছতে মুছতে চিন্তিত স্বরে বলল, না জানি কেমন আছে মেয়েটা। মাত্র 20 বছর বয়সেই কত কিছু সহ্য করতে হচ্ছে ওকে। একক উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত গাড়ির দিকে যেতে যেতে গুমট স্বরে আওড়ালো, শুধু ইফা নয়, আভার উপর দিয়েও ঝড় বয়ে যাচ্ছে। ও তো আরো ছোট। আমাদের গ্রামের মানুষ ঠিক কতটা থার্ড ক্লাস চিন্তাধারা বহন করে তুই ভাবতেও পারবি না। সঠিক ভুল বিচার না করে যেটা তাদের দেখানো হয় সেটাই বিশ্বাস করে, ইন্টারনেটের চেয়েও দ্রুত স্পিডে খবর সাপ্লাই করে। ওদিকের অবস্থা খুবই খারাপ। একক উদ্ধৃতি চিহ্ন। তাহলে চল মেয়েটাকে দেখে আসি। এই মুহূর্তে ওর সাপোর্ট খুব প্রয়োজন। একক উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত ড্রাইভিং সিটে বসার পর তার পাশের সিটে বসতে বসতে প্রণয় কথাটা বলল। দীপ্ত কানে ব্লুটুথ গুজে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, না, এই মুহূর্তে ওই বাড়ির আশেপাশে যাওয়া মানে বিপদ। দুজন ছেলে ওই বাড়িতে ঢুকলে দুর্নাম বাড়বে, বই কমবে না। এন্ড। প্রণয় উৎসুক নজরে জানতে চাইল, কি? একক উদ্ধৃতি চিহ্ন। কথায় আছে, মা বাবার কর্মের প্রভাব সন্তানের উপর পড়ে। এই ব্যাপারটাকেও সেরকমই ধরে নে। আমার দৃষ্টিকে ওই চাচি প্রতিনিয়ত কম কষ্ট দেয়নি। অসংখ্য আঘাতের চিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছে মেয়েটা। অশ্রাব্য, দৃষ্টিকটু ভাষায় গালাগাল তো আমি নিজের কানে শুনেছি। মন খুলে কখনো হাসতেও দেয়নি। মেন্টালি এন্ড ফিজিক্যালি উভয়ভাবে ওর জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিল। দাদুর কাছ থেকে শুনেছি, দৃষ্টি নিজের জন্য কেবল মৃত্যু ছাড়া অন্য কোন দোয়া করে না। ভাবতে পারছিস, একটা মানুষ জীবনের কোন পর্যায়ে দাঁড়ালে নিজের মৃত্যু কামনা করে? আমার দৃষ্টির প্রতিটা আঘাত আমি ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু মেয়েটা আমায় তার দিব্যি দিয়ে বসে আছে। এই এক জায়গায় আটকে গেছি। ছে। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় ভ্রু গুছিয়ে অদ্ভুত নজরে তাকিয়ে বলল, দৃষ্টি আবার তোর হলো কবে থেকে? একক উদ্ধৃতি চিহ্ন। যবে থেকে সে আমার জীবনে এসেছে। একক উদ্ধৃতি চিহ্ন। সিরিয়াসলি? একক উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত কোন প্রতিউত্তর করল না। সেভাবেই ড্রাইভিং করতে থাকল। একক উদ্ধৃতি চিহ্ন। কি রান্না করছো বউ? একক উদ্ধৃতি চিহ্ন। ইফা কোন জবাব দিল না। দেখছে বিরিয়ানি রান্না করছে, তারপরও তাকে জ্বালাতে হিরণের এই উদ্ভট প্রশ্ন। বিকালের রোদ জানালা ভেদ করে ওর হাতে আঁচড় কাটছে। হিরণ রান্নাঘরের দরজা থেকে 2 কদম ইফার দিকে এগিয়ে বলল, আমার পছন্দের রান্নাবান্না হচ্ছে দেখি। কে যেন বলেছিল রান্না করে কুকুর, কে খাওয়াবে তবুও আমাকে খাওয়াবে না। একক উদ্ধৃতি চিহ্ন। উত্তপ্ত কড়াইয়ে গরম তেলের মাঝে 2 ফুটো ঠান্ডা পানি পড়ার মতো অনুভূতি হলো ইফার। কিন্তু এই মুহূর্তে মাথা গরম করা যাবে না। শান্ত, শীতল মুখাবয়বে মৃদু হাসল। হয়তো বিদ্রূপ বা তাচ্ছিল্য করে। হিরণ ভাবল তার কথা শুনে হাসছে। হঠাৎ হাসছ কেন? আসার পর তো একবারও হাসতে দেখিনি। রহস্য কি? একক উদ্ধৃতি চিহ্ন। রহস্যের কথা বলছো? সেটা আমার মধ্যে থাকে না। জোর করে এখানে আসতে বাধ্য করলে, এখন জোর করে রান্না করাচ্ছ। আমার বোনের খরবটা এখনো জানতে পারলাম না। একক উদ্ধৃতি চিহ্ন। চিংড়ি মাছ ধুতে ধুতে বলল কথাটা। হিরণ আর চোখে তাকিয়ে বলল, তোমার বোন ভালো আছে, ওর কোন ক্ষতি করিনি আমি। একক উদ্ধৃতি চিহ্ন। বিশ্বাস হয় না। একক উদ্ধৃতি চিহ্ন। না হলেও করে নাও। এটাই সত্যি। ওর গায়ে কেউ হাতও লাগায়নি। একক উদ্ধৃতি চিহ্ন। ইফা তপ্ত শ্বাস ফেলল। হিরণ আরেকটু এগিয়ে ইফার কাছাকাছি হয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। পৌরুষ হাত যখন জামা ভেদ করে কোমল ত্বক স্পর্শ করল, তখনই ইফা হাতের কনুইয়ের কাছে গরম চামচ ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে কনুইয়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল হিরণ, এটা কি করলে তুমি? আর ইউ মেড? একক উদ্ধৃতি চিহ্ন। বেশ করেছি। তোমার এসব আলগা পীড়িত রবির কাছে গিয়ে দেখিও। আমার দেখার ইচ্ছে নেই। আদিক্ষেতা যত্ত সব। একক উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে শেষ করতেই শক্তপোক্ত হাতের সজোরে থাপ্পড় পড়ল ইফার গালে। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে গেল ওর। পৃথিবীটা যেন দুলে উঠেছে। পেলব হাত গালের অংশটাই উঠে এসেছে। কোন রকম টাল সামলিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করল হিরণের পানে। হিরণ হাতে পানি দিতে দিতে বিগলিত মেজাজে বলল, মুখ সামলে কথা বলবি। কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই বলে পার পেয়ে যাবি এমনটা ভাবিস না। আমার সন্তান গর্ভে দেখে সব মেনে নেব এমনটা ভাবাও ভুল। এমনিতেই তোর একটা বড় দোষ আছে। দুইবার মিসক্যারেজ হয়েছে। এবারও যদি জানে মেরে দেব। একক উদ্ধৃতি চিহ্ন। ম্রিয়মাণ দৃষ্টিতে ইফা কেবল মেঝের দিকে চেয়ে রইল।
কাঁদল না, কোন অভিযোগও করল না, গর্জে উঠে প্রতিবাদও করল না। নিষ্প্রাণ মুখখানি উল্টো ঘুরিয়ে রান্নায় মনোযোগ দিল। যেন এই মুহূর্তে রান্না ছাড়া পৃথিবীতে জরুরি কাজ আর একটি নেই। আন্ডারস্কোর দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে গেছে কুয়াশার ভেতর। সূর্যের সোনালি হাসি ম্লান হয়ে গেছে নিঃশ্বাসে। সন্ধ্যা বেলা দৃষ্টির চুল আছড়ে দিচ্ছে পায়েল। আপু, আবির ভাইয়াকে একটা কল দাও না। একক উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টির কথায় প্রতিউত্তর করল পায়েল। বিকেলেই তো কথা বললে, এখন আবার কল দেব? একক উদ্ধৃতি চিহ্ন। উনি কি বকবেন? একক উদ্ধৃতি চিহ্ন। পায়েল হেসে ফেলল, এখন দিলে বকবে না। জানে তুমি কথা বলার জন্য দিয়েছি। এমনি ডিস্টার্ব করলে বকা তো দিবেই। একক উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি সরল মনে বলে দিল, ওহ, তাহলে নিশ্চয়ই আমাকেও বকবেন। জানো, উনি ওই দিন আমাকে হুমকি দিয়েছিলেন। একক উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টির চুল আঁচড়ানো শেষে পায়েল নিজের মাথার ঝাঁকড়ানো আঁকাবাঁকা চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে বলল, আচ্ছা তাই? কি হুমকি দিয়েছিল? একক উদ্ধৃতি চিহ্ন। আমাকে নাকি কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন। একক উদ্ধৃতি চিহ্ন। বলেছে যখন তাহলে এটাই করবে দেখো। জানো, আমি ছোটবেলা খুব দুষ্টু ছিলাম। এখানে এসে দুষ্টুমি করলে রামধমক দিত। একদিন তো কানে ধরে ওঠবস করিয়েছিল। দীপ্ত ভাই তবু ভদ্র ছিল কিন্তু তৈমুর ভাই, তার কথা কি আর বলবো? এত পরিমাণে জল্লাদ ছিল, ওর চোখে কোন মায়া দয়া নেই। ছুতো পেলেই আমার পিঠে ধুমধারাক্কা দিত। এমনি এমনি ওর সাথে ঝগড়া করি না। শয়তান একটা। দৃষ্টি মুচকি হেসে কিছু বলতে নিবে তখনই কর্ণকুহরে হোঁচট খেল অনিমা জহিরের বিক্ষিপ্ত কণ্ঠস্বর। মানুষের সব বিপদ এখন আমাদের ঘাড়ে। ছেলেটা হয়েছে তার বাপের মতো। কোন প্রয়োজন ছিল এসবে জোড়ানোর? সাহায্য তো দূর থেকেও করা যায়। তা না করে বিপদ কাঁধে করে ঘরে নিয়ে এসেছে। আমার একটা কথা কানে তুলছে না। একবার নিজেকে নিয়ে ভাবছে না। একমাত্র সন্তান আমাদের, যদি ওর কোন ক্ষতি হয়ে যায় তো? তার দায় কেন নেবে? জানি না, কোন অভিশপ্ত ছায়া পড়েছে আমাদের পরিবারের উপর। সব শান্তি বিদায় নিয়েছে। এই শীতের রাতে আমার ছেলেটা কোথায় থাকছে, খাচ্ছে, কোন বিপদ আপদ হলো কিনা কিচ্ছু জানি না। মানুষের জন্য টেনশন করে নিজের মাথা খারাপ করছে। আর ভালো লাগে না। সব দায় শুধু আমাদের। একক উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি চুপচাপ সব শুনল। বুকের ভেতর ছোট্ট প্রাণকেন্দ্রটা অস্থির বেগে কাঁপছে। তার দুর্দৈর্ঘ্যেরা জীবনের আধার যেন এই পরিবারের আনন্দকেও ছিনিয়ে নিয়েছে। তবে কি সে সত্যিই অভিশপ্ত? যেই তার জীবনে পা রাখবে, সেই কি কষ্টের ভাগিদার হবে? ডট। রাতে ইফা পরে নিল একখানা সুন্দর শাড়ি। কানে ঝুলিয়ে দিল টানা দুল। কোমর অবধি নেমে আসা রুক্ষ কেশ মাঝখানে সিথি করে পিঠে ছেড়ে দিল অবহেলায়। গলায় জড়িয়ে নিল সোনালি রঙের ছোট্ট নেকলেস। সারাটা দিন সে সেবা শুশ্রূষা করেছে ঠিক সেই মানুষটির, যে বারবার তার বুকে ছুরি চালিয়েছে। দীপ্তের সাথে একবার গোপনে যোগাযোগ করেছিল, তারপর আর সুযোগ হয়নি, হবেই বাকি করে। ফোন তো হিরণের কাছেই। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস টানল। মুহূর্তেই মলিন চেহারার আদল বদলে খুশি খুশি ভাব আনল। এক কাপ কফি বানিয়ে নিয়ে হিরণের কাছে গেল। ওষ্ঠে প্রসারিত হাসি, চোখে কৃত্রিম উজ্জ্বলতা। হিরণ সিগারেটে এক টান দিয়ে কফির কাপ হাতে নিতে নিতে হেসে বলল, কি ব্যাপার, সবকিছু এত সহজে মেনে নিলে? একক উদ্ধৃতি চিহ্ন। মেনে না নিয়ে উপায় আছে? এখন যখন সারাজীবন এখানেই থাকতে হবে তাই পুরনো রাগ ভুলতে চাইছি। কি লাভ ওসব মনে রেখে? এমনিতেও এখন আমার যাওয়ার জায়গা নেই। একক উদ্ধৃতি চিহ্ন। মন থেকে বলছো নাকি ছলনা? একক উদ্ধৃতি চিহ্ন। ইফা চুলে হাত বুলাতে বুলাতে তাচ্ছিল্য করে হাসল। যার ভাঙা ঘর সেই বুঝে তীব্র বাতাসের কি যন্ত্রণা। কফির কাপে চুমুক দিল হিরণ। ইফা ওর পাশে বসে বলল, তবে একটা শর্ত আছে। একক উদ্ধৃতি চিহ্ন। বলে ফেলো। একক উদ্ধৃতি চিহ্ন। আমি এখানে থাকব না। একক উদ্ধৃতি চিহ্ন। হিরণ সন্দিহান চোখে তাকাতেই আবার বলল, তোমার বাড়িতে থাকব। এখানে একা একা ভালো লাগছে না। ওখানে ওনাদেরও সেবা করতে পারবো আর আমার সময়ও কেটে যাবে। একক উদ্ধৃতি চিহ্ন। কিন্তু ওখানে রবির সাথে মানিয়ে নিতে পারবে? একক উদ্ধৃতি চিহ্ন। ইফা কিছুক্ষণ ভেবে বলল, সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে জনের মধ্যে যে কারো স্যাক্রিফাইস করতে হয়। কখনো কখনো সবকিছু জানার পরও রাগ, জেদ, অভিমানকে কবর দিতে হয়। ধরে নাও, আমিও সেটাই করলাম। বুকে পাথর চাপা দিয়ে পাষাণ হয়ে গেলাম। পরবর্তীতে যা কিছু হবে, যা কিছু ঘটবে সেটা নিয়ে কখনো আফসোসও করব না, কোন আক্ষেপও রাখব না। একক উদ্ধৃতি চিহ্ন। বলে ঠোঁট বাঁকিয়ে হাসল, যেমনটা হিরণ হাসে। ফের বলল, তবে আমি ওর সাথে কোন কথা বলবো না।
যা বলার তোমাকে আর মা বাবাকে বলবো। ও, কেউ বলে দিও আমার সাথে যেন কথা না বলে। একক উদ্ধৃতি চিহ্ন। ইফা এমন ভাবে কথাটা বলল যেন সে খুব ঈর্ষান্বিত বোধ করেছে। হিরণ বলল, ঠিক আছে, তবে দুই সতিনে মিলে ঝগড়া করো না। এমনিতেও আমি তোমাকে বেশি ভালোবাসি। ওর মেয়াদ মাত্র অল্পদিন, শুধু প্রয়োজনে ব্যবহার করছি। একক উদ্ধৃতি চিহ্ন। ইফা মাথা নেড়ে বলল, তাহলে চলো। একক উদ্ধৃতি চিহ্ন। কোথায়? একক উদ্ধৃতি চিহ্ন। বাড়িতে। একক উদ্ধৃতি চিহ্ন। হিরণ অবাক চোখে তাকালো, এখনই? একক উদ্ধৃতি চিহ্ন। ইফা উৎফুল্ল মেজাজে বলল, হ্যাঁ, এখনই তো। দেখো, দিনের বেলা আমি জার্নি করতে পারবো না। রাস্তাঘাটের কোলাহল, ঝঞ্ঝাট, বিশৃঙ্খলা পরিবেশ আমার মোটেও ভালো লাগে না। ভীষণ বমি পায়, মাথা ঘুরায়। তার চেয়ে ভালো এখনই রওনা দিই। রাতের ঠান্ডা ঠান্ডা পরিবেশে পৌঁছে তাদের চমকে দেব। বুদ্ধিটা ভালো না? একক উদ্ধৃতি চিহ্ন। ইফাকে প্রফুল্ল মেজাজে আবদার করতে দেখে আর না বলতে পারল না হিরণ। ইফার ইচ্ছে পূরণে সক্রিয় হয়ে উঠল সে। রাত 9টার দিকে টাঙ্গাইল শহরের বাইরে থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিল অটো করে। ইফাদের বাড়ি আর হিরণের বাড়ি টাঙ্গাইলের দুই ভিন্ন উপজেলায়। তবে দূরত্ব আহামরি বেশি নয়। নির্জন রাত। দূরে কোথাও ঝিঝি পোকার ডাকছে। মাঝে মাঝে হালকা বাতাসের স্পর্শে পাতা নড়ে উঠে ক্ষীণ শব্দ তুলছে। আকাশে পূর্ণ চাঁদ ম্লান আলো ছড়িয়ে সবকিছুকে রূপালী আভায় ভরিয়ে রেখেছে। গ্রামের মাটির রাস্তা দিয়ে গাড়ি চলছে। আশেপাশে ঝোপঝাড় আছে বিধায় চারপাশ খুব অন্ধকার ঠেকেছে। ইফার খুব ঘুম পাচ্ছে। হিরণ চোখ বন্ধ করে রেখেছে। রাস্তা এখনো অনেকটা বাকি। অন্ধকারে কিছু বুঝাও যাচ্ছে না। তখনই রুবি কল করল। হিরণ ঘুম জড়ানো কণ্ঠে কথা বলল কিছুক্ষণ। কি মিষ্টি মিষ্টি বলি আওড়ালো রুবির সাথে। ইফা রাগে ফুঁসছে। হিরণের হাতে চিমটি কাটছে। সেসব যেন উপভোগ করছে হিরণ। মিনিট 5 পেরোতে না পেরোতেই কিছু লোক রাস্তা আটকে দাঁড়ালো। ড্রাইভার তখন বলল, রাস্তা ছাড়ুন। কারা আপনারা? একক উদ্ধৃতি চিহ্ন। আমরা যেই হই, তোর জেনে কাজ নেই। একক উদ্ধৃতি চিহ্ন। তাইলে রাস্তা আটকাইয়া খাড়াইছেন কেন? একক উদ্ধৃতি চিহ্ন। আগে গাড়ি থাইক্কা নাম। একক উদ্ধৃতি চিহ্ন। ওদের কথা শুনে আঁতকে উঠল ইফা। অচেনা পুরুষদের দেখে খামচে ধরল হিরণের হুডি। ভয়ে জড়ানো আতঙ্কিত কণ্ঠে বলল, এরা কারা? তুমি চেনো এদের? একক উদ্ধৃতি চিহ্ন। পরিচিত বলে মনে হচ্ছে না। দাঁড়াও দেখে আসি। একক উদ্ধৃতি চিহ্ন। যেও না প্লিজ। শর্টকাট রাস্তা দিয়ে আসতে গিয়ে না জানি কোন বিপদে পড়লাম। এখন মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে আসলেই ভালো হতো। একক উদ্ধৃতি চিহ্ন। আরে চিন্তা করো না, আমি আছি তো। একক উদ্ধৃতি চিহ্ন। হিরণ ফোনের ফ্ল্যাশলাইট অন করে লোকজনদের কাছে গেল। সবাই মাফলার দিয়ে মুখ ডেকে রেখেছে। হয়তো শীতের কারণে, কিন্তু তবুও কেন যেন সন্দেহ হলো। সবসময়ের মতো রুক্ষ ভাষায় বলল, কি চাই তোদের? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নেতাগিরি করছিস কেন? একক উদ্ধৃতি চিহ্ন। ছেলেগুলো একে অপরেরকে কিছু একটা ইশারা করে একজন বলল, সেটা এখনই টের পাবি আমরা কারা। একক উদ্ধৃতি চিহ্ন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতির পাল্টে গেল। সিএনজি ওয়ালাকে ছুরি দেখিয়ে হুমকি দিতেই ভীতু লোকটা ইফাকে নামিয়ে দিয়ে চলে গেল। হঠাৎ বিপদের শঙ্কায় ভীতিগ্রস্ত ইফা কিছু বুঝে ওঠার আগেই একজন এসে তাকে ধরে ফেলল। সঙ্গে সঙ্গে গলা উঁচিয়ে চেঁচালো ইফা, কারা আপনারা? আমাদের কেন ধরছেন? প্লিজ ছেড়ে দিন। একক উদ্ধৃতি চিহ্ন। ছাইরা দিউনের লাগি ধরছি নাকি? তোর জামাই আমার ছোট ভাইয়ের ঠ্যাং ভাঙছে, ওরে যদি আমি পঙ্গু না করছি তাইলে আমার ভাই শান্তিতে ঘুমাইতে পারত না। সামনে নির্বাচনে নেতাগিরি কেমনে করে আমরাও দেহুম। একক উদ্ধৃতি চিহ্ন। প্লিজ আমার কোন ক্ষতি করবেন না। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। একক উদ্ধৃতি চিহ্ন। তাতে আমাগো কি? ওইডা তো ওই জানোয়ারেরই রক্ত। একক উদ্ধৃতি চিহ্ন। ততক্ষণে রশ্মি দিয়ে বেঁধে ফেলেছে হিরণকে। নির্জন রাস্তা থেকে হিরণকে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে লোকগুলো। হিরণ বাজে ভাষায় গালাগাল করতে শুরু করলো লোকদের। কেউ একজন মাফলার দিয়ে মুখ বেঁধে মাটিতে ফেলে দিল ওকে। মোট 5 জন। একা এতজনের সাথে পেরে ওঠা সম্ভবই না। তার উপর সে অপারেশনের রোগী। সবার হাতে হাতে মোটা লাঠি। শক্তপোক্ত হাতের লাঠির মার পড়তে শুরু করলো তার সর্বাঙ্গে। এক লোকের হাতে লোহার রড। এক বাড়ি দিল ওর মাথায়। মুহূর্তেই পুরো দুনিয়া দুলে উঠল ওর। জ্ঞান হারালো কি না জানা নেই, তবে মাথার ডান পাশ হতে চুইয়ে চুইয়ে নামলো তাজা রক্ত। চক্কর কাটল মাথা। মস্তিষ্ক শূন্য। লোহার রড আর লাঠির আঘাতে পায়ের মাংস আর হাড় থরথর করে কাঁপছে।
আঘাতের ধাক্কায় কুঁকড়ে উঠছে বারংবার, কিন্তু পাষাণ মানুষদের হাত থামছে না। রক্তের মাখামাখি, কাটা স্থান রক্তে ভরে উঠছে। পা দুটো বোধ হয় আস্ত নেই। তখনই দূর থেকে যান্ত্রিক ইঞ্জিনের ভারিক্কি শব্দ ভেসে আসায় সবাই সবার বাইক নিয়ে পালালো। জঙ্গলের ধারে পড়ে আছে হিরণের নিথর দেহ। জ্ঞান হারিয়েছে বোধ হয়, নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটাও দেখতে গেল না ইফা। শুধু দূর থেকে বিড়বিড় করে আওড়াচ্ছিল, তোমার দেওয়া আঘাতে ভেঙেছি বহুবার, আবার না হয় ভাঙলাম। আমার বোনকে কলঙ্কিত করার দায় এইটুকু শাস্তি বোধ হয় তোমার প্রাপ্ত ছিল। তাই ব্যথিত হলাম না, তোমার পানে হাত বাড়ালাম না। সব ভালোবাসা পূর্ণতা পেলে আক্ষেপ করব কি নিয়ে? ভালোবাসা পবিত্র, তাতে অপবিত্রতা মানায় না। থাকুক না কিছু ভালোবাসা সঙ্গোপনে। সব সময় চাইব আমাদের আবার দেখা না হোক। মেনে নিলাম রঙিন দুনিয়ার সব দুঃখ, অভিমান, শোক। একক উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন। ফজরের আজানের ধ্বনি শ্রবণ হতেই ঘোর কাটল ইফার। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে চোখ মুছল ওড়না দিয়ে। ডায়েরিটা বন্ধ করে ঘাড় ঘুরিয়ে অপলক চেয়ে রইল এক বলিষ্ঠ পুরুষের কোলে, ঘুমন্ত নিজের কোমল অস্তিত্বখানির পানে। মোলায়েম মাখনের মতো মসৃণ হাত দুটো 120 পুরুষের গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ছেলেটা হয়েছে ঘুম কাতুরে, রাতে সজাগ হয় কম। প্রণয় শিশুসুলভ দেহটাকে আদরে ভরিয়ে দিতে দিতে বলল, আজও সারারাত ঘুমাওনি? একক উদ্ধৃতি চিহ্ন। ইফা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, তুমি কখন এসেছ? একক উদ্ধৃতি চিহ্ন। 10 মিনিট হলো। একক উদ্ধৃতি চিহ্ন। ওহ, ডাকলে না কেন? একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় ছেলেটাকে আবার শুইয়ে দিতে দিতে বলল, তুমি তখন ঘরে ছিলে তাই ডাকিনি। একক উদ্ধৃতি চিহ্ন। ইফা নিষ্প্রভ চোখে প্রণয়ের দিকে দৃষ্টি তাক করে রাখল, পা দুটো এক জায়গায় স্থির। প্রণয় এলোমেলো পা ফেলে তার দিকেই আসছে। মুখমণ্ডল যেন রং হারিয়ে ধূসর মেঘের মতো নিথর হয়ে আছে। উস্খুস চুল কপালে লেপটানো। বিধ্বস্ত লাগছে তাকে। আকস্মিক এসে ঝাপটে ধরে সশব্দে কেঁদে উঠল। ইফা আগে থেকেই প্রস্তুত ছিল এমন কিছু ঘটতে পারে বলে। তাই অপ্রস্তুত হল না। তার নিজেরও গলা জড়িয়ে আসছে। তবুও কাপা কাপা স্বরে জিজ্ঞেস করল, দীপ্ত ভাই আর দৃষ্টি ঠিক আছে তো? একক উদ্ধৃতি চিহ্ন। প্রশ্নটাই যথেষ্ট ছিল প্রণয়কে ভেঙে গুড়িয়ে দিতে। কিচ্ছু ঠিক নেই ইফা, কিচ্ছু ঠিক নেই। একক উদ্ধৃতি চিহ্ন। মেয়েদের মতো কাঁদতে থাকল প্রণয়। ইফা যা বুঝার বুঝে গিয়ে সেও কেঁদে উঠল। সকাল 9টা। হাসপাতালে পৌঁছেছে প্রণয় আর ইফা। প্রণয়ের কোলে ঈশান। ঈশান এখন তার পরিচয় বড় হচ্ছে। মা ছেলের দায়িত্ব সাদরে গ্রহণ করেছে প্রণয় এবং তার পরিবার। বাধা পড়েছে পবিত্র বন্ধনে। আফতাব রহমান দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। তিনি কিঞ্চিত শক্ত থাকলেও অনিমা জহির পুরোপুরি ভেঙে পড়েছেন। বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কাঁদছেন। পায়েল উনু মাথায় হাত বুলাচ্ছে। ইফার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন উনি। পুত্রের মুমূর্ষু অবস্থায় তিনি সংবিত হারিয়ে ফেলেছেন। ইফা সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। তবুও বলল, কাঁদবেন না চাচি, ওরা দুজনই সুস্থ হয়ে যাবে। ওদের কিছু হতে পারে না। একক উদ্ধৃতি চিহ্ন। আফতাব রহমান বললেন, দৃষ্টিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দীপ্তের জ্ঞান ফিরবে কখন তাও জানি না রে মা। আমার ছেলে মেয়ে দুটোর কিছু হবে না তো? একক উদ্ধৃতি চিহ্ন। অনিমা জহির ক্ষিপ্ত মেজাজে বলি ঝাড়লেন, ও কে কেউ খুঁজবে না। যদি খুঁজে পাওয়াও যায় তাহলে আমি ও কে রে ফেলব। ওর জন্যই আজ আমার ছেলের এই অবস্থা। অভিশপ্তটা মরতে পারে না? আমার ছেলে কি না করেছিল ওর জন্য? অপাটা আমার ছেলেকে শান্তিতে বাঁচতে দিয়েছে একবারও? আমি কত কিছু করেছি, কতবার বুঝিয়েছি, আমার ছেলে শুনল না আমার কথা। ও রূপ দেখিয়ে পাগল করেছে আমার দীপ্তকে। তাই আজ জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বলতে বলতে অঝরে কান্নায় ভেঙে পড়লেন। নিজের বুকে নিজে থাপড়াতে থাপড়াতে বললেন, আমার মানিকের যদি কিছু হলে আমি ও কে অভিশাপ দেব। অপাটা যেন আর ফিরে না আসে। আমি আর ওর মুখ দেখতে চাই না। যেখানেই থাকুক দীপ্তের জীবনে আর ফিরতে দেব না। আচ্ছা দীপ্তের বাবা, এতক্ষণে নিশ্চয়ই ও রে গেছে তাই না? ও তো আমার ছেলের সাথেই ছিল। ও তাহলে রে গেছে। এতক্ষণে ওর নয়তো জানো আরে খেয়ে ফেলেছে নিশ্চয়ই। চুপ করো দীপ্তের মা, এসব অলক্ষণে কথা মুখেও আনবে না। একক উদ্ধৃতি চিহ্ন। প্রণয় বলল, আমার মন বলছে দৃষ্টির কিছু হয়নি। ওর কিছু হতে পারে না। দৃষ্টিকে অভিশাপ দেওয়া বন্ধ করুন আন্টি। দৃষ্টিহীনা দীপ্তের বেঁচে থাকা অসম্ভব। প্রাণ থাকবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কারণ দীপ্তের প্রাণভোমরা যে দৃষ্টির মাঝে লুকানো। দোয়া করুন দৃষ্টির জন্য। একক উদ্ধৃতি চিহ্ন।
প্রণয় কিছু একটা ইশারা করল আফতাব রহমানকে। ইফা অনিমা জহিরকে ধরে কাঁদছে। দৃষ্টির জন্য ওর মনে বড় ভয়। দৃষ্টিকে দেওয়া প্রতিটা অভিশাপ যেন ইফার কলিজায় গিয়ে বিঁধেছে। কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করার মনোবলটুকুও নেই। তাদের রাশভারী কান্নার আওয়াজে 8 মাসের ঈশান ঠোঁট ভেঙে কেঁদে দিল। গুলুমুলু মুখটা লাল হয়ে গেল ভয়ে। প্রণয় তাকে শান্ত করার জন্য দূরে নিয়ে গেল। নিয়তি এক রহস্যময় নাট্যকার, নিজের মতো ক্যানভাস সাজায় আমাদের জীবনের রং দিয়ে। কখনো উজ্জ্বল রং, কখনো বা আধারে ঢেকে দেয় সন্ধ্যা। কাহিনীর মোড় ঘুরে যায় চিত্রনাট্য নিয়মে। সেদিন হিরণকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে এসেছিল ইফা। প্রণয় আর দীপ্ত রাস্তায় তার জন্য পূর্বে থেকেই অপেক্ষা করছিল। ঢাকা পৌঁছেও সে সারাক্ষণ চেষ্টা করছিল টাঙ্গাইলের ভয়াবহ স্মৃতি ভুলে থাকার। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিল, হিরণ পঙ্গু হয়ে গেছে, শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়। চিকিৎসা করলেও কবে সে সেরে উঠবে, তা কেউ বলতে পারছিল না। আভা সেই খবর শুনে খুব খুশি। যদিও চলতে ফিরতে তাকে অনেক লজ্জায় পড়তে হয়, কিন্তু হিরণের শারীরিক কষ্ট এই কষ্টের চেয়ে কম নয়। ইশহাক রহমানও খুব অসুস্থ। কামিনীর প্রাণ তার স্বামী। স্বামীর কষ্টে সেও কম কষ্ট পাচ্ছে না। আভা যখন স্কুল থেকে এসে কাঁদে, সন্তানের কষ্টে আরও ভেঙে পড়ে কামিনী। সবকিছু শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন করিমন বিবি। কিছু বলেন না। ওই দিন হিরণের শত্রুপক্ষের মানুষগুলোকে সুযোগ করে দেওয়ার পরিকল্পনাটি ছিল দীপ্ত আর ইফার সাজানো। আভাকে খুঁজতে যেতে যেতে পুরো রাস্তায় তারা এই প্ল্যান তৈরি করেছিল। নয়তো ইফা কখনো ছাড়া পেত না, বাধ্য হয়ে তাকে নোংরা মানুষগুলোর সাথেই বসবাস করতে হতো। রাজনীতি নিয়ে দুই পক্ষের মধ্যে ভালোই ঝামেলা বেঁধেছে। রাজনীতি এমন এক ইস্যু, যেটা মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। প্রতিশোধের আগুনে হিরণের বাবা যতই জ্বলবে, ততই ধ্বংসের দিকে এগিয়ে যাবে সবকিছু। মোট কথা, তাদের পরিবারে এখন ভয়াবহ অশান্তি। আর রুবি, কামিনীর কথা মতো গহনা, টাকা পয়সা চুরি করে অনেক দূরে পালিয়ে গেছে। এখানে একজন পঙ্গু মানুষের সাথে থেকে নিজের জীবন নষ্ট করবে নাকি? কখনোই না। প্রকৃতি সবকিছুর হিসেব রাখে, আর হয়তো তাদের হিসেবও কোনো গোপন খাতায় তুলে রেখেছে। একদিন তা ফিরিয়ে দেবে। প্রায় 10 দিন কেটে গেল, ক্যালেন্ডারে মার্ক করা তারিখটিতে চোখ বুলিয়ে দৃষ্টির ঘরের দিকে গেল দীপ্ত। শীতকাল, তবু রাত 3টায় ডেকে তুলল, দৃষ্টি কে? দরজা খুলে দিল ইফা। দীপ্তের হাতে খাবারের ট্রে। দুয়ারে দাঁড়িয়ে সবসময় সে আলগোছে গলা খাকারি দেয় যেন দৃষ্টি তার উপস্থিতি বুঝতে পারে। এবারও তার ব্যতিক্রম নয়। আড়মোড়া ভেঙে উঠে বসল। ইফা বলল, ভাইয়া, আজ তো দৃষ্টির নতুন চোখ স্থাপনের তারিখ। তাই না? উদ্ধৃতি চিহ্ন। আনিকা রহমান দৃষ্টির ভয়াতুর সিদ্ধ মুখাবয়বের দিকে চাহনি ফেলে দীপ্ত গম্ভীর অথচ শীতল স্বরে জবাব দিল, হ্যাঁ। আজই সেই দিন। উদ্ধৃতি চিহ্ন। ইফা দৃষ্টিকে হাতমুখ ধুইয়ে বিছানায় বসালো। দীপ্ত বলল, এখন রাত 3টা বাজে, অল্প কিছু নাস্তা করে নাও। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি নাক মুখ কুঁচকে বলল, আমার এখন ডিম দুধ খেতে ইচ্ছে করছে না, ভাইয়া। প্লিজ জোর করবেন না। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত তার চিকন ঠোঁট জোড়া একপাশ বাঁকিয়ে হাসল। প্রতিদিন সকালে জোর করে ডিম দুধ খাওয়ায় বলে ভেবেছে আজও তাই করবে। ডোন্ট ওরি, আজ তোমায় ডিম দুধ খেতে হবে না। ডক্টর নিষেধ করেছে। শুধু টোস্ট আর হালকা ছেঁকে নেওয়া ফলের রস খেতে পারো। উদ্ধৃতি চিহ্ন। প্রতিদিনের মতোই দীপ্ত নিজ হাতে খাইয়ে দিতে লাগল। পুঙ্খানুপুঙ্খভাবে দৃষ্টির প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখে সে। আদরে, আহ্লাদে দৃষ্টি আজকাল খুব খুশি থাকে। আগের মতো জোরতা নিয়ে বসে থাকে না। তার জানার আগ্রহ প্রবল ছোট থেকেই। কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, কেন? ডক্টর আঙ্কেল নিষেধ কেন করল? উদ্ধৃতি চিহ্ন। তাহলে তুমি ডিম খেতে চাও? আনবো? উদ্ধৃতি চিহ্ন। না, না, আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। প্লিজ বলুন না। জানেন, তো আমি বেশি পড়াশোনা করিনি। সব সময় বোকা বোকা প্রশ্ন করে বিরক্ত করি সবাইকে। তবু একটু বুঝিয়ে বলুন না, প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। জুসুটুকু খাইয়ে নিজের পকেট থেকে সাদা রুমালটা বের করে কিশোরীর ঠোঁট মুছে দিল। আবারও সেরকম ঘ্রাণ নাকে এলো দৃষ্টির, যেটা দীপ্তের শরীর থেকে সবসময় পাওয়া যায়। দীপ্ত শীতল চোখে চেয়ে দৃঢ় গলায় বলল, অপারেশনের আগে কিছু রুলস মানতে হয়। জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য ডক্টর তোমাকে অপারেশনের আগে 6 ঘন্টা কিছু না খেয়ে থাকতে বলেছেন। তাই এখন হালকা ব্রেকফাস্ট করালাম। পরবর্তী 6 ঘন্টা কিছু খেতে পারবে না। 9টায় অপারেশন। উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি মাথা নাড়ল, কিন্তু পরক্ষণেই আবার প্রশ্ন করল, অ্যানেস্থেসিয়া কি? উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত ট্রেটা টেবিলে রেখে বলল,
জেনারেল অ্যানেস্থেসিয়া হলো শরীর পুরোপুরি অবশ করে ঘুম পাড়ানো। তোমার বয়স কম, তাই দীর্ঘ সময় অপারেশন হলে তা সহ্য করতে পারবে না। কর্নিয়া স্থাপন করার সময় একটুও নড়াচড়া করা যাবে না। সেজন্য শরীর পুরোপুরি অবশ করতে হবে। এবার বুঝতে পেরেছ? উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি ওষ্ঠ প্রসারিত করে হাসল। ঘাড় কাত করে বলল, হ্যাঁ, সব বুঝেছি। উদ্ধৃতি চিহ্ন। বুঝবেই তো, তুমি তো একটা বুড়ি। উদ্ধৃতি চিহ্ন। মৃদু হাসল দৃষ্টি। অপরিমেয় সুখে মন আজ নেচে উঠল। সে খুব শীঘ্রই রঙিন পৃথিবীটা দেখতে পাবে ভেবে ছলকে উঠল কা। এই রঙিন পৃথিবী দেখার চেয়ে আর সবচেয়ে তার বেশি আগ্রহ, বেশি ইচ্ছে দীপ্তকে দেখার। মানুষটা তার জন্য কত কি করেছে। প্রতিবেলা তাকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়, ঔষধ খাইয়ে দেয়। তার যেন একঘেয়ে না লাগে, তাই প্রতিদিন বিকেলে বেলকনির দোলনাতে বসিয়ে গল্পের বই পড়ে শোনায়। আদরের সাথে খ্যাপায়ও মাঝে মাঝে। প্রয়োজনীয় সমস্ত জিনিস দীপ্ত কিনে দেয়। তাছাড়া ইফা তো আছেই। ইফা এখন বাসাতেই থাকে। দৃষ্টির অধিকাংশ সময় ওর সাথেই কেটে যায়। সবকিছু মিলিয়ে ভালোই দিন কাটছে দৃষ্টির। দৃষ্টির অপারেশনের সব টাকা আমরা দেব কেন? সব দায় কি আমাদের একা? উদ্ধৃতি চিহ্ন। কথাটা শুনে মেজাজ খারাপ হলো দীপ্তের। রুষ্ট স্বরে বলল, এটা কি ধরনের কথা, মা? কাকা কাকি বেঁচে থাকলে কি আমাদের দিতে হতো? আমরা ছাড়া কেই বা আছে ওর? কাকা বেঁচে থাকলে আজও কে এই পরিস্থিতিতে পড়তে হতো না। রাজকন্যার মতো জীবনযাপন করত। উদ্ধৃতি চিহ্ন। আফতাব রহমান সোফায় বসে আছেন। অনিমা জহির অমনভাবেই গুমট স্বরে বললেন, কেন, দৃষ্টির কি কিছু নেই? ওর বাবা কি কিছুই রেখে যায়নি? উদ্ধৃতি চিহ্ন। রেখে গেছে, কিন্তু সে সমস্ত দলিলপত্র কোথায় আছে, কার নামে রেজিস্ট্রি করা আছে সেসব খুঁজে বের করে খরিদ্দার খুঁজে বিক্রি করাটা আমার পক্ষে পসিবল না। ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া আমাদের কি টাকার অভাব? এই ছোট অ্যামাউন্ট খরচা করলে কিছুই হবে না। উদ্ধৃতি চিহ্ন। আফতাব রহমান বললেন, হ্যাঁ, দীপ্ত তো ঠিক কথাই বলছে। দৃষ্টি আমাদের মেয়ের মতোই। ওর জন্য এতটুকু খরচ করলে আমার কোন কমতি পড়বে না। উদ্ধৃতি চিহ্ন। এতটুকু? কোনটা এতটুকু? 6 লাখ টাকাকে তোমার এতটুকু মনে হয়? টাকা কি গাছে ধরে? তুমি আর আমি দিনরাত কষ্ট করে রোজগার করি। তবু বলেছি সরকারি হাসপাতালে করাতে, কিন্তু তোমার ছেলে কোন কথাই শুনতে চায় না। দিন দিন ওর জেদ বাড়ছে। যেখানে আজকাল কেউ কারো জন্য 10 টাকা খরচ করে না, সেখানে 6 লাখ। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? এখনো সময় আছে, ও কে বুঝাও। দীপ্তের বাবা। আমার মাথা গরম করো না। উদ্ধৃতি চিহ্ন। অনিমা জহিরের কথাতেও ভুল নেই। আফতাব রহমান চিন্তায় পড়ে গেলেন। অ্যামাউন্টটা বেশ বড়। অথচ দীপ্তের মধ্যে কোন হেলদোল নেই। ঝগড়া চলছে চাপা স্বরে। সে এক মনে আপেল খেতে খেতে বলল, আমার মাথা গরম হওয়ার আগে এসব লজিকহীন কথাবার্তা বন্ধ করো। দৃষ্টির অপারেশন আজই হবে এবং প্রাইভেট হসপিটালেই হবে। কারো বাঁকা কথা শোনার আপাতত কোন ইন্টারেস্ট নেই। বাবা, টাকা দাও। উদ্ধৃতি চিহ্ন। অনিমা জহির ক্ষিপ্ত হলেন, এই ছেলে, আমি তোর মা হই। ভদ্রভাবে কথা বল। ওই মেয়ে আসার পর থেকেই বিগড়ে গেছিস দেখছি। কোন টাকা দেওয়া হবে না তোকে? উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত বিরক্তিতে বর্গীয় শব্দ উচ্চারণ করল। হৃদয়ের মাঝে সরু ভাঁজ ফেলে বলল, মা, প্লিজ থামবে? তুমি টাকা না দিলে দৃষ্টির অপারেশন হবে না এমনটা ভেবো না। তাছাড়া পুরো টাকাটা তো চাইছি না। মাত্র 2 লাখ চাইছি। বাকি 4 লাখ আমার অ্যাকাউন্টে আছে। অনিমা জহির রাগান্বিত স্বরে বললেন, ঠিক মতো কোনোদিন অফিসে বসেছিস? বসিস নি তো, তাই জানিস না কাজ করতে কতটা কষ্ট হয়। কষ্টের টাকা যার তার পেছনে খরচ করতে দেব না। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত তীক্ষ্ণ নজরে বাম হাতে সিলভার রঙা ব্রেসলেট টায় হাত বুলাতে বুলাতে বলল, টাকা দেবে না তাই তো? উদ্ধৃতি চিহ্ন। আফতাব রহমান মা ছেলের ঝগড়ায় উঠে দাঁড়িয়ে কিছু বলতে চাইলেন, তখনই উনাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন অনিমা জহির। ছেলের দিকে চেয়ে বললেন, না, দেব না। উদ্ধৃতি চিহ্ন। সোফায় বসে ছিল দীপ্ত। কথাটা শোনা মাত্রই উঠে দাঁড়ালো। সামনে থাকা টি টেবিলের উপর ফুলদানিটা আচমকা ছুঁড়ে মারল ফ্লোরে। সঙ্গে সঙ্গে শব্দ তুলে ভেঙে গড়িয়ে গেল সেটা। পরপর ভেঙে ফেলল টি টেবিলটাও। বাটিতে থাকা ফলমূল দিকবিদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। আঁতকে উঠলেন আফতাব রহমান এবং অনিমা জহির। আকস্মিক ছেলের এই রূপ হজম করতে বেশ বেগ পোহাতে হলো তাদের। সুগঠিত হস্তের প্রতিটা রগ ফুলে উঠে মুষ্টিবদ্ধ করে রেখেছে তরুণ। উজ্জ্বল বর্ণের মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে রাগে। ওকে, তোমাদের 1 টাকাও দিতে না।
তোমরা যখন চাও না ওর দৃষ্টিশক্তি ফিরুক তাহলে দৃষ্টি আমার হাত ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিক। ওর দাঁত মাজা থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় সবকিছুতে আমি সঙ্গ দেব। শি ইজ মাই রেসপন্সিবিলিটি। আর আমি দায়িত্বের সাথে কোনোদিনও আপোষ করব না। উদ্ধৃতি চিহ্ন। দীপ্তের আচরণে চরম বেয়াদবি প্রকাশ পেল অনিমা জহিরের কাছে। আর এর জন্য দায়ী মনে করেন ওই অপা মেয়েটাকে। মনে মনে বিষাক্ত বলি আওড়ালেন। আফতাব রহমান কাকে সামলাবেন বুঝতে পারছেন না। বললেন, শান্ত হও তোমরা দুজনই। দিচ্ছি টাকা। উদ্ধৃতি চিহ্ন। লাগবে না। তোমাদের টাকা তোমাদের কাছেই রাখো। প্রয়োজন পড়লে নিজের রক্ত বিক্রি করব, কিডনি বিক্রি করব, তবু তোমাদের কাছে চাইব না। উদ্ধৃতি চিহ্ন। ধূপধাপ পা ফেলে হনহনিয়ে চলে গেল। দীপ্ত বেরিয়ে যেতেই অনিমা জহির বললেন, এখনো দাঁড়িয়ে আছো কেন? ছেলের জেদ সম্পর্কে জানো না? যাও, আলমারি থেকে টাকা নিয়ে দিয়ে এসো। 2.5 লাখ দিও। উদ্ধৃতি চিহ্ন। নিজেও হনহন করে ওয়াশরুমে ঢুকে গেলেন। শেষে ছেলের জেদের কাছে হার মানতেই হলো তাদের। আগে 2 লাখ দিতে চাইছিলেন না আর এখন 50,000 অতিরিক্ত দিচ্ছেন হাত খরচের জন্য। আফতাব রহমান ছুটলেন টাকা নিয়ে। এই মুহূর্তে ছেলের রাগ ঠান্ডা করা খুব প্রয়োজন। সকাল সকল সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল দীপ্ত, দৃষ্টি আর ইফা। করিমন বিবি আর আভা, সাথেও ফোন কথা বলেছে দৃষ্টি। এতদিন আনন্দে মেতে থাকলেও অপারেশনের সময় যত ঘনিয়ে আসছে সে তত ঘাবড়ে যাচ্ছে। ইফার হাতটা ধরে বলল, আপি, আমার খুব ভয় করছে। আমি ব্যথা পাবো না তো? উদ্ধৃতি চিহ্ন। ভয় পাস না। কোন ব্যথা পাবি না? টুক করে ঘুমিয়ে যাবি। ঘুম থেকে যখন উঠবি তখন চোখে দেখতে পাবি। বুঝেছিস? উদ্ধৃতি চিহ্ন। যত যাই বলুক দৃষ্টির মন মানছে না। সে দীপ্তকে জিজ্ঞেস করল, ভাইয়া, অপারেশনের ডেটটা পেছানো যায় না? আমি আজ যাব না, প্লিজ বাসায় নিয়ে চলুন আমাকে। উদ্ধৃতি চিহ্ন। চুপ করে বসে থাকো। ডেট পেছানো যাবে না। দীপ্তের কথায় চুপ হয়ে গেল দৃষ্টি। কিছুক্ষণ পরই হাসপাতালে প্রবেশ করল। ডাক্তারের কণ্ঠ কানে যেতেই দীপ্তের হাতটা খামচে ধরল কিশোরী। ভয়ের চোটে গুটিয়ে নিল নিজেকে। কান্না করার মতো ঠোঁট ভেঙে বলল, ভাইয়া, আমার খুব ভয় করছে। আমি যাব না, প্লিজ চলুন, আজকে বাসায় চলে যায়। আরেকদিন আসব। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত একটা চেয়ারে বসালো মেয়েটাকে। ইফাও দাঁড়িয়ে আছে এখানেই। সে কিছু বলছে না। দীপ্ত দৃষ্টির চোখের পানি মুছে দিতে দিতে বলল, আজ চলে গেলে কি হবে? অন্যদিন হলেও আসতেই হবে। জেদ করো না, দৃষ্টি। উদ্ধৃতি চিহ্ন। আমি ব্যথা পাবো তো, প্লিজ চলুন না বাসায় চলে যাই। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত বুঝল দৃষ্টিকে এখন নরম ভাষায় বোঝাতে হবে। তবেই বুঝবে। শান্তস্নিগ্ধ গলায় সুধাল, বাসায় তো যাবই বোকা মেয়ে। এখানে কি সারা জীবন থাকতে এসেছি? শুধু বুড়ি বুড়ি কথায় বলতে জানো আর কিচ্ছু জানো না। শুনো মেয়ে, আজ যদি বাসায় চলে যাই তাহলে ডক্টর আঙ্কেল আরও বকা দিবে। এমনিতেই 2 বছর লেট। আর কিছুদিন গেলে হয়তো কর্নিয়া প্রতিস্থাপন করাই যাবে না। কত কষ্ট করে চোখ জোগাড় করেছি, বলো তো? উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টির কান্না কিঞ্চিত কমল। দীপ্ত ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিচ্ছু হবে না, বুড়ি। আমরা এখানে আছি তো, 1-2 দিনেরই তো ব্যাপার। তারপর সব ঠিক হয়ে যাবে। সবকিছু দেখতে পাবে তুমি। তুমি কি চাও সারা জীবন অন্যের সহযোগিতায় হাঁটা চলা করতে? উদ্ধৃতি চিহ্ন। না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে অন্যের সাহায্যে সব কাজ করতে চাও? এবারও দৃষ্টি আগের মতোই মাথা নাড়িয়ে বলল, না। উদ্ধৃতি চিহ্ন। তুমি কি দাদুকে দেখতে চাও না? আচ্ছা বলো, তোমার চোখ ভালো হবার পর সবার প্রথম কাকে দেখতে চাও? উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি অবিলম্বে উত্তর দিল, আপনাকে। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত এক মুহূর্তের জন্য স্তব্ধ হল। নেত্রপল্লব নিথর হয়ে রইল কিছুক্ষণ। ঘোর কাটিয়ে বলল, ঠিক আছে। তাহলে আর কাঁদবে না। সর্বদা মনোবল শক্ত রাখবে। চোখ ঠিক হলে কয়দিন পর তোমায় ঘুরতে নিয়ে যাব। উদ্ধৃতি চিহ্ন। সত্যি? কোথায় নিয়ে যাবেন? উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত ভাবুক স্বরে বলল, আমরা প্রথমে সিলেট যাব। শ্রীমঙ্গলের চা বাগান থেকে জাফলং এর মেঘালয় পাহাড় সব ঘুরব। যেখানে যেখানে তোমার যেতে মন চাইবে সব জায়গায় নিয়ে যাব। ঠিক আছে? উদ্ধৃতি চিহ্ন। দৃষ্টি প্রচণ্ড খুশি হয়ে গেল। বড্ড সরল মনা কিনা। দীপ্তের শান্ত ভাষার বলিতে কাবু হয়ে গেল মেয়েটা। ইফা মৃদু হাসল। দৃষ্টির ছেলেমানুষী স্বভাব শান্ত করতে দীপ্ত ভালোই পারে। কিভাবে কান্না থামিয়ে হাসি ফুটালো মুখে। এর জন্যই হয়তো দীপ্ত ভাই সবার থেকে আলাদা। কিছুক্ষণ পর দৃষ্টিকে ট্রলি করে নিয়ে যাওয়া হলো।
অপারেশন থিয়েটারের কাছাকাছি আসার সময় দৃষ্টি আবারও কেঁদে উঠল। বিষয়টা স্বাভাবিক হলেও দীপ্ত কেন যেন অস্থির হয়ে উঠল। দৃষ্টির হাত ধরে একনাগাড়ে বলে গেল, আমি আছি তো, কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো, একটু পরই সব ঠিক হয়ে যাবে, আর কেঁদো না। দৃষ্টি শুনল, বুঝল, কিন্তু তবুও মনের ভয় দূর হল না। হাতড়ে হাতড়ে আচমকা জাপটে ধরল দীপ্তকে। ইফাও সান্ত্বনা দিচ্ছে কিন্তু দৃষ্টি সব থেকে বেশি ভরসা দীপ্তকেই করছে। সকালের সমস্ত ঝগড়া শুনেছে কিনা, তার জন্য মানুষটা নিজের মা বাবার সাথে বেয়াদবি করল, তাকে ছাড়া আর কাকে ভরসা করবে। দৃষ্টির চুলে হাত আলতো করে হাত বুলালো। খরগোশের মতো মাথাটা দীপ্তের বুকে লেপ্টে রইল। এই নিয়ে দৃষ্টি দুবার জড়িয়ে ধরল দীপ্তকে। গতবার পুকুরের পানি ডুবে যাওয়া থেকে বাঁচানোর পরও একইভাবে ভয় জড়িয়ে ধরেছিল। আজও তাই। গতবারের মতো এইবারও দীপ্তের হৃৎস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেশি লাফাতে শুরু করল। অদ্ভুত অনুভূতির সাক্ষী হল। মনে হলো শূন্য বুক পূর্ণ হয়েছে। কিন্তু সেই অনুভূতি দীর্ঘক্ষণ স্থায়ী হল না। কিছু সময়ের মধ্যে এই বাঁধন ছিন্ন করে নিয়ে যাওয়া হলো দৃষ্টিকে। দীপ্তের অস্থিরতা বাড়ছে। পরনের হুডিটা খুলে একটা চেয়ারে রেখে হাত দুটো পেছনে বেঁধে হাঁটাহাঁটি করতে শুরু করল। শরীরে কেবল কালো টি শার্ট। প্রণয় এলো কিছুক্ষণ পর, ইফার কাছে গিয়ে বলল, অপারেশন শুরু হয়ে গেছে? উদ্ধৃতি চিহ্ন। হুম, উদ্ধৃতি চিহ্ন। দীপ্তকে অস্থির পায়ে পায়চারি করতে দেখে তার কাছে গেল। কি রে দোস্ত, এই শীতের মধ্যেও এমন ঘামছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। তুই বুঝবি না। উদ্ধৃতি চিহ্ন। প্রণয় আচানক স্বরে বললে, আমি বুঝবো না? আরে ভাই কুল, তুই কি ছোট বাচ্চা? দেখে মনে হচ্ছে অটিতে দৃষ্টি নয়, তুই আছিস। উদ্ধৃতি চিহ্ন। দীপ্ত বিগলিত মেজাজে বিরক্তি নিয়ে বলল, ধরে নে, আমার প্রাণটা ওখানেই আছে। এখন তোর মুখটা বন্ধ রাখবি? উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, এত রেগে যাচ্ছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। ক্ষুরধার রক্তিম চোখ প্রণয়ের উপর পড়তেই বেচারা ভয় ঠোঁটে আঙুল চেপে ইফার কাছে গিয়ে বসে পড়ল।